দেখতে শুনতে পাচ্ছো? বলো, রেসপন্স করো। Yes, sir. ওকে, দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো এখানে। প্রথম প্রশ্ন বলেছে দ্য টার্মস কমান্ড পলিটি অ্যান্ড ডিমান্ড পলিটি ওয়ার coined বাই হুইচ অফ দ্য ফলোয়িং পলিটিক্যাল থিঙ্কার। তো তোমাদের ক্লাসে বলছিলাম কমান্ড পলিটি অ্যান্ড ডিমান্ড পলিটি সম্পর্কে। আমি তোমাদের স্টেট ইকোনমি এবং ডেভেলপমেন্টের যে পার্টটা পড়াতে শুরু করেছিলাম, যখন শুরুতে এই ইউনিটটির একেবারে শুরুতে যে ক্লাসগুলো আমাদের হয়েছিল, সেই সময় আমি তোমাদের বলেছিলাম এই কমান্ড পলিটি এবং ডিমান্ড পলিটির সম্পর্কে কিছু কথা, এবং এইগুলো পরীক্ষাতে একাধিকবার এসেছে। কমান্ড পলিটি এবং ডিমান্ড পলিটি বলতে বুঝতেই পারছো যে এই টার্মটি এখানে ইন্ডিয়ান কনটেক্সটে এটা কয়েন করার চেষ্টা করেছেন যিনি, তিনি হচ্ছেন এই যে দুজনেরা স্বামী স্ত্রী, দ্য রুডলফস বলা হচ্ছে শর্টে। তো রুডলফস অ্যান্ড রুডলফস, দ্য রুডলফস বলা হয় যাদেরকে শর্টে। তো তারা কয়েন করেছেন, এবং এটার মধ্য দিয়ে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমি কিছুটা সেন্ট্রালাইজড ওয়েতে ফাংশনস করে, যেখানে স্টেট সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নেয়। স্টেট দায়িত্ব নিয়ে সমস্ত কিছু ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, এবং সমস্ত রকমভাবে সে নিজের প্রয়োজন মতো করে বা নিজের ভাবনা থেকে সে ডেভেলপমেন্ট করছে, এবং কোনো রকমভাবে সেখানে জনগণের যে অপিনিয়ন্স নেওয়ার মতো যে কোনো তার যে বা বিষয় কাজ করছে তা কিন্তু নয়, বা সেটাকে সে প্রাসঙ্গিক বলে খুব একটা মনে করে না। অন্যদিকে ইন্ডিয়ান এই ডেমোক্রেটিক স্টেটের মধ্যেই আমরা এটাও দেখতে পাবো, এই ধরনের ফিচার্সও দেখতে পাবো যে সেখানে ডিমান্ড পলিটির একটা কনসেপ্ট রয়েছে। সেটা হচ্ছে যে জনগণের যেখানে অপিনিয়ন্সের মধ্য দিয়ে তাদের বেসিক কতগুলো দাবি সমূহ উঠে আসে। তো এই ধরনেরও রাজনীতি, এই ধরনেরও একটা রাজনীতি এবং অর্থনীতি ব্যবস্থা সেখানেও কিন্তু দেখা যায়। এবং এটার মধ্য দিয়ে বেসিক্যালি কি হয়, এটার মধ্যে দিয়ে বেসিক্যালি জনগণ তাদের নিজেদের দাবিগুলোকে তুলে ধরে, এবং সেই দাবিগুলোকে সরকার কিন্তু পূরণ করার চেষ্টা করে। তো এই দুটোর মাঝে একটা ব্যালেন্স এখানে সুন্দরভাবে ইন্ডিয়ান ডেমোক্রেটিক স্টেট সেটা কিন্তু শুরু থেকেই করে চলেছে। এবং আমরা দেখতে পাবো যে ডিমান্ড পলিটির যখন প্রসঙ্গ আসে, তখন আমরা দেখতে পাবো যে ডিমান্ড পলিটির মধ্য দিয়ে বেসিক্যালি স্টেটের এক প্রকার বৈধতাটাও কিন্তু প্রমাণিত হয়। যদিও যখন কমান্ড পলিটির প্রসঙ্গ আসে বিপরীত দিকে, আমরা দেখতে পাবো যে সেখানে স্টেটের বৈধতার প্রসঙ্গটার অপিনিয়ন্সের উপরে দাঁড়িয়ে থাকে না, তখন স্টেট যেটা নিজের মতো করে করে, নিজের মতো করে ভাবে, সেটাই তখন শেষ কথা হয়। অন্যদিকে ডিমান্ড পলিটি যখন বলে, তখন সেখানে কোথাও গিয়ে তার লেজিটিমেসিটার প্রয়োজন হয়, অর্থাৎ জনগণকে সেখানে জনগণের ডেমোক্রেটিক অপিনিয়ন্সগুলোকে ভ্যালুস দেওয়া হয়, এবং যেটার মধ্য দিয়ে সরকারের বা সরকারি যে সমস্ত ডিসিশনস বা পলিসিগুলো আছে সেগুলোর কিন্তু এক প্রকার বৈধতা প্রমাণিত হয়। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা সেখানে দেখতে পাবে। তো এই শব্দগুলো ব্যবহার করেছেন সেই সময় আমরা দেখতে পাবো রুডলফ অ্যান্ড রুডলফ। ইন্ডিয়ান পলিটি মানে হচ্ছে এখানকার রাজনীতি, জনপ্রশাসন, অর্থনীতি সমস্ত কিছুকেই সেখানে যুক্ত করা হয়। তো এই কমান্ড এবং ডিমান্ড এই দুটোর মধ্যে কিন্তু এক প্রকার একটা ব্যালেন্স দেখানোর চেষ্টা করেছেন এখানে আমাদের যে থিঙ্কার্স, তিনি হচ্ছেন রুডলফ অ্যান্ড রুডলফ। তো ভালো করে এটা দেখে নিও, এখানে ডিটেলসে সেখানে বলে দেওয়া হয়েছে, এগুলো তোমরা নিজেরা চাইলে পড়ে নিতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন্স বলছে এখানে, অ্যাকর্ডিং টু রুডলফ অ্যান্ড রুডলফ, কাস্ট ইন ইন্ডিয়া ফস্টার্স ডেমোক্রেসি ফর অল অফ দ্য ফলোয়িং রিজনস এক্সেপ্ট ওয়ান, আইডেন্টিফাই দ্য এক্সেপশনস। যে ভারতবর্ষে যে বর্ণ ব্যবস্থা আছে বা জাত ব্যবস্থা যেটাকে আমরা বলি, তো ভারতবর্ষের যে জাতি ব্যবস্থা বা বর্ণ ব্যবস্থা আছে, সেই জাত ব্যবস্থা বা বর্ণ ব্যবস্থার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে সবগুলোই দেখতে পাচ্ছি একটাকে বাদ দিয়ে, অর্থাৎ ভারতীয় যে কাস্ট ব্যবস্থা সেটা ডেমোক্রেসিকে শক্তিশালী করছে, ভারতীয় যে কাস্ট ব্যবস্থা সেটা গণতন্ত্র ব্যবস্থাকে ফস্টার করছে, ডেমোক্রেসিকে শক্তিশালী করছে বলতে পারো, এবং একটা বিষয়কে বাদ দিয়ে। তো সেটা কি, সেটা হচ্ছে এখানে যেমন বলছে যেগুলো আগে, যে কাস্টের যে বিষয়গুলো গণতন্ত্রকে শক্তিশালী করে সেগুলো আগে জেনে নাও। যেমন বলছে এখানে প্রডিউসেস আ নিউ সেট অফ কাস্ট লিডার। তো কাস্টের মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাই, কাস্ট পলিটিক্সের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে তাদের নিজেদের মতো করে লিডার্স বেরিয়ে আসে, এবং এটা এক প্রকার ডেমোক্রেটিক প্রসেস, যে তাদের লিডাররা তাদের নিজেদের গ্রুপের গোষ্ঠীর সেখানে কি করে, দাবি দাওয়াগুলো পূরণ করানোর জন্য যথেষ্ট সেখানে অগ্রণী ভূমিকা পালন করে। হ্যাঁ, সদর্থক ভূমিকা সেখানে কিন্তু পালন করতে আমরা দেখতে পাই। সেকেন্ড, এখানে বলছে যে এনশিওর affirmative policies by the state, ensures affirmative actions policies by the state,
যে রাষ্ট্র যে যে নীতিগুলো গ্রহণ করে, বিশেষ করে যেগুলোকে আমরা ওই যারা পিছিয়ে পড়া তাদের জন্য যে সমস্ত নীতি বলি, যেগুলোকে আমরা অ্যাফার্মেটিভ অ্যাকশনস বলছি কিংবা যেগুলোকে আমরা পজিটিভ ডিসক্রিমিনেটরি পলিসি বলছি, সেগুলোর কথা বলা হচ্ছে। তো পজিটিভ ডিসক্রিমিনেশনসের জন্য যে পলিসিসগুলো ডিসাইড করা হয় সেগুলো এনশিওর করতে কিন্তু সাহায্য করে এই কাস্ট। তার অন্যতম কারণ হচ্ছে যে কাস্ট ইটসেলফ আমরা দেখতে পাবো যে কাস্টের একেবারেই যারা নিচের দিকে বিলং করছে, যারা একেবারে শূদ্র বৈশ্য এই সমস্ত গ্রুপগুলো যারা আছে এবং যারা এই ক্যাটাগরির মধ্যেও পড়ে না, যেটা আম্বেদকর বলার চেষ্টা করেছেন যে দলিতরা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যেও পড়ে না। তো এরা বেসিক্যালি কি করে না, তাদের নিজেদের সংগঠন তৈরি করার মধ্য দিয়ে যেটা করে সেটা হচ্ছে যে নিজেদের উন্নতিগুলো করার চেষ্টা করে। কেন এই সংগঠনগুলো তারা তুলে ধরে তৈরি করেছে তার কারণ তারা দীর্ঘদিন ধরে এই সংগঠনগুলোর মধ্যে বা এই কাস্ট ব্যবস্থার মধ্যে শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে। কাজে এখন যদি তারা এসে এখন কাস্ট বেসড যদি একটা সংগঠন তৈরি করে সেখানে যদি একটা সাংগঠনিক পাওয়ারকে কাজে লাগিয়ে সরকারকে যদি প্রেশার ক্রিয়েট করে যদি সেখানে জনগণের উন্নতি করার চেষ্টা করে, তাহলে সেটা কিন্তু একটা ডেমোক্রেটিকই প্রসেস, সেটা একটা গণতান্ত্রিকই কিন্তু একটা উপায়, যেটার মধ্যে দিয়ে কী হচ্ছে যে সকল অংশের সব মানুষের সেখানে কিন্তু বলা যেতে পারে যে সেখানে কিন্তু কল্যাণ সুনিশ্চিত করার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। তো এটাও আমরা দেখতে পাবো। সেই কারণে কাস্টের মধ্য দিয়ে যেটা হচ্ছে সেটা খুব খারাপ কিছু বলা যাবে না, সেটাকে ভালোই বলা হচ্ছে। গণতন্ত্রের জন্য সেটা ভালো, কারণ যেহেতু কাস্টের কারণে মানুষ শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, কারণ এই কাস্টের মধ্য দিয়েই যদি সেখানে মানুষের পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয় তাহলে সেটা কিন্তু খুব ভালোই একটা বিষয়। 4 নম্বরে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইট ক্যাপাসিটেটস পলিটিক্যাল ইলিটারেট মাস ইলেক্টোরেট টু অর্গানাইজ। কি বলছে? ইট ক্যাপাসিটেট পলিটিক্যালি ইলিটারেট মাস ইলেক্টোরেট টু অর্গানাইজ, অর্থাৎ যারা হচ্ছে অশিক্ষিত আছে, যারা রাজনৈতিকভাবে অক্ষম আছে, তাদেরকে সক্ষম করে তোলে। একটা সংগঠন যখন তৈরি হয়, কাস্টের যখন একটা সংগঠন তৈরি হয়, তখন আমরা জানি যে এরা খুব একটা বেশি হিস্টোরিক্যালি পিছিয়ে আছে, তার কারণে এদের মধ্যে মডার্ন যে লজিক সিস্টেমের উপর দাঁড়িয়ে এখন স্টেট সিস্টেম রান করছে, সেগুলোর এদের মধ্যে কিন্তু একটা কমতি দেখা যাবে, একটা ঘাটতি দেখা যাবে, যে এদের মধ্যে সেগুলোর প্রবেশ ঘটেনি এখনও। ট্র্যাডিশনাল ভ্যালু সিস্টেম সেগুলোর উপরেই তারা কিন্তু সেগুলোর উপরে ভরসা করেই জীবনযাপন করছে। তো ফলে তারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে মডার্ন সিস্টেমের মধ্য দিয়ে। এখন এগুলো যদি তারা শেখে, অর্গানাইজড হওয়ার পর যদি তারা এখন রাজনৈতিকভাবে সচেতন হয়, তাদের নিজেদের শোষণ, তাদের নিজেদের এক্সপ্লয়টেশন সম্পর্কে যদি তারা সচেতন হতে পারে, তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো স্বাভাবিকভাবে কাস্টের মধ্য দিয়ে কী হচ্ছে, তাদের একটা অর্গানাইজড একটা ফর্ম তৈরি হচ্ছে এবং সেই অর্গানাইজেশনের মধ্য দিয়ে তারা কিন্তু একটা ডেমোক্রেটিক সিস্টেম গড়ে তুলছে, তাদের নিজেদের ডেভেলপমেন্ট হচ্ছে। তো ডেমোক্রেসি তো সেটাই বলে আলটিমেটলি। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা পজিটিভ বিষয়কেই কিন্তু তুলে ধরছে। কিন্তু যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে, যেটা এই কাস্ট সিস্টেম ডেমোক্রেসিকে ফস্টার করার পরিবর্তে অন্য কিছু যেটা করে সেটা হচ্ছে তার পাশাপাশি সেটা হচ্ছে কি, যে কাস্টকে পবিত্র হিসেবে কনসিডার করা হয়েছে। এখানে প্রশ্নটি বলছে, স্টেটমেন্টটি বলছে, অপশনটি বলছে যে মেক্স কাস্ট আ স্যাক্রেড রাদার দ্যান আ সেকুলার এন্টিটি, যে একটা ধর্মনিরপেক্ষ একটা পরিচয় তাদের তৈরি করার পরিবর্তে এখানে দেখতে পাবো যে একটা কাস্টকে এখানে তারা পবিত্র হিসেবে তুলে ধরছে। বিশেষ করে আমরা দেখতে পাবো যে যারা ডমিনেন্ট কাস্ট আছে, ব্রাহ্মণদের কথা বলা যেতে পারে, তো তারা কি করছে না, তারা নিজেদের কাস্টের মধ্য থেকেই যেহেতু তারা কাস্টকে তারা ব্যবহার করে বর্তমান দিনে এবং দীর্ঘদিন আগেই এই প্র্যাকটিসটা শুরু হয়েছে, জানো তোমরা। তো যেহেতু তারা হচ্ছে সেটার মধ্য দিয়ে তারা পলিটিক্যাল পজিশনস, ইকোনমিক পজিশনস থেকে শুরু করে সমস্ত পজিশনসগুলোই ধরে রাখতে পেরেছে, তো স্বাভাবিকভাবে তারা সেখানে কাস্টের এই সিস্টেমটিকে পবিত্র বলেই মনে করবে। এটাই স্বাভাবিক কথা। যদিও শুরুটা অন্য ধরনের হয়েছিল, তোমাদের অন্য কিছুই ছিল। তোমাদের আমি কোনো একটা ক্লাসে পড়াতে গিয়ে তোমাদের বলছিলাম যে শুরুটা যখন হয়েছিল তখন কিন্তু জাস্ট ডিভিশন অফ লেবার হয়েছিল, ডিভিশন অফ লেবার আর হয়নি। অর্থাৎ কাজের সেখানে পার্থক্য তৈরি করা হয়েছিল, বিভাজন করা হয়েছিল, কিন্তু যারা কাজ করছে, যারা শ্রমিক, তাদের মধ্যে বিভাজনটা হয়নি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছে, ব্রাহ্মণরা উপর দিকে বসে এবং নিজেদের দিকে যারা আছে তাদেরকে যেভাবে একটা হায়ারার্কিক্যাল ফর্মে নিচের দিকে যারা বসে আছে তাদেরকে যেহেতু শোষণ করতে পারছে, তো কাজেই তারা একটা পাওয়ার সেটার মধ্যে দিয়ে এনজয় করছে। আলটিমেটলি আমরা দেখতে পাবো যে তারা সেখানে কাস্টের এই ব্যবস্থাটিকে কিন্তু খুব বলা যেতে পারে যে সেখানে তারা পবিত্র বলে মনে করছে এবং কোনো রকমভাবে তারা চায় না যে এটা সেকুলার আইডেন্টিটি এটার মধ্যে দিয়ে বা সেকুলারিজমের আইডিয়া এটার মধ্যে দিয়ে জেনারেট হোক। এবং এখনকার দিনেও অনেক গোষ্ঠী আছে, তারাও দেখবে যে এই কাস্টের মধ্য দিয়ে যেভাবে তারা তাদের নিজেদের গোষ্ঠীর একটা বিভিন্ন কল্যাণ সুনিশ্চিত করতে পারছে, বিভিন্ন রকমভাবে সরকারকে প্রেশারাইজ করে তারা বিভিন্ন রকমভাবে দাবি দাওয়া পূরণ করিয়ে নিতে পারছে। তো এরাও কখনো চায় না যে এই সমস্ত সিস্টেমগুলো
এরাও চায় না যে এই সিস্টেমগুলো ভেঙে যাক এবং আমি একটা সেকুলার আইডেন্টিটিতে চলে যাই এবং সেখানে আমার আর এই ধর্মীয় কোনো পরিচয় থাকবে না বা আমার এই কাস্টের কোনো পরিচয় থাকবে না এবং আমি সাধারণ নাগরিক হিসেবে কনসিডার হব। এটাও তারা চায় না, কেন? কারণ তারা 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 আমরা দেখতে পাবো যে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। দেখলে তোমরা রিসেন্টলি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছে, সেখানে সুপ্রিম কোর্ট বললো যে সেখানে যারা সুযোগ সুবিধা পেয়ে যাদের উন্নতি হয়েছে, যারা ওয়েলফেয়ারিজম পেয়েছে, যাদের উন্নতি হয়েছে, যারা রিজার্ভেশনের সুযোগ সুবিধা পেয়েছে, উন্নতি হয়েছে, তো তাদেরকে আর এই ক্যাটাগরির মধ্যে রাখার দরকার নেই, তাদেরকে এখন ক্রিমিলিয়ারের মধ্যে ফেলে দাও। তো ক্রিমিলিয়ার তৈরি করার কথা বলছে, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়ার কথা বলছে, এবং যারা সুযোগ সুবিধা পায়নি তারা সেই সুযোগ সুবিধাগুলো পাবে। তো একদিকে যখন তারা এই ধরনের কোনো নীতি নিয়ে আসছে, একটা লিবারাল ইনস্টিটিউশনস, লিগাল রেশনাল ইনস্টিটিউশন যখন এই ধরনের একটা যুক্তি নিয়ে আসছে, যুক্তি অবতারণা করছে যে যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক, এবং যারা সুযোগ সুবিধা পাচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা থেকে বা তাদের ডেভেলপমেন্ট হয়েছে তাদেরকে বঞ্চিত করা হোক, তখন এখানে তারা কি আবার কোন তত্ত্ব দাঁড় করালো? তারা সেই তত্ত্বটাই দাঁড় করালো যে না, তাদের যে এক্সপ্লয়টেশনসটা হয়েছে সেটা কিন্তু অর্থনীতির কারণে হয়নি, তাদের কাস্টের কারণে হয়েছে। কাজে কোনো রকমভাবে তাদের কাছ থেকে কাস্টের আইডেন্টিটিটা কেড়ে নেওয়া যাবে না, তাদেরকে কোনো রকমভাবে একটা কমন আইডেন্টিটিতে, কমন একটা স্পেসে ফেলে দেওয়া যাবে না, যেখানে কিন্তু তাদের এই কাস্টের পরিচয়টাকে আর গুরুত্ব দেওয়া হবে না, না, সেটা তারা চায় না। তো ফলে আমরা দেখতে পাবো যে এটা একদিকে কি করছে, যে সেকুলারিজমের যে আইডিয়া সেটাকে থেকে কিন্তু মানুষকে, মানে সেখানে মানুষকে যেতে বাধা দিচ্ছে এক প্রকার, বা সেখানে মানুষ যেতে পারছে না, এবং অন্যদিকে তাকে কাস্টের মধ্যেই রেখে দিচ্ছে, এবং এক প্রকার ডিরেক্টলি বলো কিংবা ইনডিরেক্টলি বলো সেটাকে তারা কিন্তু এক প্রকার পবিত্র বলেই মনে করছে, এবং তারা সেটাকে কিন্তু কনজার্ভ করতে চায়, সেটাকে তারা কিন্তু সংরক্ষণ করতে চায়। তো ওই বিষয়গুলোই এখানে তোমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেখতে পাবে। পড়ে নিও, একটু ডিটেলসও আমি দিয়ে দিয়েছি তোমাদের পড়ার জন্য। এখানে যদিও রুডলফের কথা এখানে নামটা মেনশন করা হয়নি, লুইস ডিউমন্টের নাম উল্লেখ করা হয়েছে, বাট আইডিয়াটা একই, মোটামুটি তোমরা সবই পাবে একই, দেখে নিও। 3 নম্বর দেখো, কোয়েশ্চেন 3 নম্বর বলছে, উইথ রেফারেন্স টু রুডলফ মডেল অফ ডিমান্ড পলিটি অ্যান্ড কমান্ড পলিটি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কিসের উপর নির্ভর করে? ডিমান্ড পলিটি এবং কমান্ড পলিটির উপরে। তো কমান্ড এবং ডিমান্ড পলিটির উপরে 4টে স্টেটমেন্ট দিয়েছে, দেখি কি বলেছে। ভোটার সিটিজেন্স আর সোভারেন ইন দ্য মডেল অফ ডিমান্ড পলিটি। হ্যাঁ, আমরা জানি যে সোভারেন কথার অর্থ হচ্ছে সর্বশক্তিমান। এবার যারা ভোটার কথা হচ্ছে নাগরিক, ভোটার কথা হচ্ছে যারা ভোট দেয়, ভোট প্রদান করে যারা, তাহলে ভোটার সিটিজেন, ভোটদানকারী নাগরিক যারা। তো ভোটার সিটিজেন মানে ভোটদানকারী নাগরিক যারা, তারা হচ্ছে সর্বশক্তিমান। কোথায়? ইন দ্য মডেল অফ ডিমান্ড পলিটি। ডিমান্ড পলিটিতে তারা বেসিক্যালি ডিমান্ড দেয়, তো জনগণ সেখানে কি করে, তাদের নিজেদের দাবিগুলো সেখানে তুলে ধরে, এবং সেই দাবিগুলো তুলে ধরার মধ্য দিয়ে তারা সরকারকে প্রেশার ক্রিয়েট করে তারা কি করে, তাদের দাবিগুলো পূরণ করিয়ে নেয়। সরকার যখন তাদের দাবিগুলো পূরণ করে দিচ্ছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে সরকার বা স্টেট সেখানে সর্বশক্তিমান নয়, সোভারেন নয়, সর্বশক্তিমান হচ্ছে জনগণ, বা স্টেট সেখানে সোভারেন নয়, সর্বশক্তিমান আসলে হচ্ছে জনগণ। তাহলে জনগণ তাদের নিজেদের দাবির একটা প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে কি দেখা যাচ্ছে, যে তার দাবিগুলো পূরণ করিয়ে নিতে যখন পাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে জনগণ এখানে সোভারেন, স্টেট নয়। তো এটা এই কারণে ডিমান্ড পলিটির একেবারেই বাস্তব চিত্রটিকেই তুলে ধরেছে, এই কারণে এটা 1 নাম্বারটা ঠিক হবে। বি নাম্বার কি বলেছে দেখো, বি নাম্বার বলছে ইন দ্য মডেল অফ কমান্ড পলিটি। কমান্ড পলিটির কথা বলেছে, মানে স্টেটের রোলটাকে এবার দেখার চেষ্টা করেছে। আগেরটাতে জনগণের রোলের কথা বললো, জনগণের দাবির কথা বললো, এবার কমান্ড পলিটির কথা বলছে, মানে উপর থেকে রাষ্ট্রের কথা বলছে। তাহলে কমান্ড পলিটির মডেলে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে দ্য অটোনোমাস স্টেটস আর সোভারেন। হ্যাঁ, এটাও আমরা দেখতে পাবো যে বিভিন্ন অটোনোমাস স্বশাসিত যে রাজ্যগুলো আছে তারা সর্বশক্তিমান। তো কমান্ড পলিটি দেশের সর্বশক্তিমান, ডিমান্ড পলিটিতে নয়। কারণ ডিমান্ড পলিটি মানে জনগণ যা বলবে সেটাই তোমাকে করতে হবে। ডিমান্ড পলিটিতে জনগণ যেটা বলবে সেটাই তোমাকে করতে হবে, কাজেই এখানে যার কথা শুনে তুমি কাজ করতো সে শক্তিশালী, তুমি নও। তাহলে এখানে ডিমান্ড পলিটিতে যারা ডিমান্ড দিচ্ছে তারা শক্তিশালী, তারা সোভারেন। আর এখানে কমান্ড পলিটিতে এখানে রাষ্ট্র যেহেতু এখানে স্বাধীন সমস্ত কিছু করার জন্য, তাহলে এখানে আমরা দেখতে পাবো কি যে সে কিন্তু সর্বশক্তিমান এক প্রকার। তাহলে এটাও ঠিক আমরা দেখতে পাচ্ছি, আগেরটা জনগণের কথা বললো, এটা হচ্ছে কিন্তু রাষ্ট্রের কথা বলছে। তাহলে দুটোই আমরা এখানে ঠিক দেখতে পাচ্ছি। সি নাম্বারটা কি বলছে দেখো, সি নাম্বারটা বলছে লেজিটিমেসি ইন ডিমান্ড পলিটিক্স। ডিমান্ড মানে হচ্ছে জনগণের কথা বলছে, তাহলে জনগণ যদি সরকারকে আনুগত্য দেয় তবেই সেটা লেজিটিমেট হবে তার শাসন, এটাই তো আমরা জানি যখনই লেজিটিমেসির কথা বলি আমরা। তাহলে দেখো এখানে কি বলছে, লেজিটিমেসি ইন ডিমান্ড পলিটিক্স ডিপেন্ডস অন দ্য ক্রেডিবিলিটি অফ দ্য স্টেটস কল
for equitable sacrifice to achieve future benefits and social cost. So legitimacy in demand politics depends on the credibility of the state's call for equitable sacrifice to achieve future benefits and social cost. এটা যে হবে না তা কিন্তু নয়, মানে ডিমান্ড পলিটিতে আমরা এটাই জানি যে সেই রাষ্ট্রটি টিকে থাকবে যে রাষ্ট্রটি কি করতে পারে, জনগণের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারে। কিন্তু এটা জানি না, এখানে ম্যাক্সিমাম দুটোই বলেছে, তাই উপরে দুটোকে ঠিক নিয়েছে, এটাকে ভুল হিসেবে ধরেছে। তো এখানে কিন্তু এটাও ঠিক হবে। তো ডি নাম্বারটা দেখো এখানে কি বলছে। ডি নাম্বার বলছে legitimacy in command politics depends on the state capacity. Legitimacy in command politics depends on the state capacity to provide short run equitable treatment to citizens demand. না, কমান্ড পলিটিতে আমরা জানি স্টেট অটোনমাস। কমান্ড পলিটিতে আমরা জানি স্টেট অটোনমাস, যেহেতু স্টেট এখানে অটোনমাস, সে স্বাধীন, কাজে এখানে জনগণের আনুগত্যের তো কোনো প্রশ্নই আসে না, জনগণের আনুগত্যের প্রশ্নই আসে না। তো জনগণের আনুগত্য ছাড়া, জনগণের অপিনিয়ন ছাড়া, জনগণের মতামত ছাড়াই সে নিজের মতো করে কাজ করতে পারে, কাজে এটা ভুল, উল্টোটা বলেছে এখানে। তো উল্টোটা এখানে যেহেতু বলেছে এটা ভুল, সো ABC ঠিক হওয়া উচিত আমার মতে। কিন্তু এখানে যেহেতু ম্যাক্সিমাম এখানে ABCটা হওয়া উচিত, সি তো আছে অপশন, তো আমার মতে ABCটা ঠিক হওয়া উচিত। কারণ লেজিটিমেসি ইন ডিমান্ড পলিটিক্স ডিপেন্ড অন ক্রেডিবিলিটি অফ দ্য স্টেটস। না 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 না, উল্টোটা বলেছে রাইট। ক্রেডিবিলিটি অফ দ্য স্টেটস কল বলেছে, এটা ক্রেডিবিলিটি অফ দ্য পিপল হবে, ক্রেডিবিলিটি অফ দ্য পিপল হবে। যে জনগণ যে দাবিগুলো তুলে ধরছে সেই দাবিগুলো পূরণ করার জন্য যদি তাদের ওয়েট থাকে, তাদের যদি সেই রকমের কোনো ওয়েট থাকে, তাদের যদি ক্রেডিবিলিটি থাকে, তবেই গিয়ে সেগুলো পূরণ হবে, নইলে হবে না। তো এখানে স্টেট হতো, এখানে জনগণ হতো, কিন্তু এখানে যেহেতু স্টেট বলেছে সেই কারণে এটা ভুল হয়েছে। আমি উল্টোটা বললাম, স্টেটটা নোটিশ করিনি আমি। তো এটা কিন্তু এখানে যদি স্টেটের পরিবর্তে যদি জনগণ বলতো তাহলে এটা ঠিক হতো। তো এই কারণে দেখবে প্রথম নিচের দুটো ভুল, উপরের দুটো কিন্তু ঠিক হয়েছে। তো এটা গেল আমাদের সেকেন্ড কোয়েশ্চেন্স, আই থিঙ্ক থার্ড কোয়েশ্চেন্স। চলে আসো ফোর্থ কোয়েশ্চেন্স। ফোর্থ কোয়েশ্চেন্স কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং বুকস ডিসক্রাইবস স্টেট পাওয়ার ইন ইন্ডিয়া অ্যাজ, বলো কি বলছো? স্যার ওই যে ওখানটা না, ওটা আমিও ABC করেছিলাম আগে। তো ওই যে ক্রেডিবিলিটি অফ স্টেট বলছে, মানে স্টেট কতটা সক্ষম এই জিনিসগুলো প্রোভাইড করাতে, সেটার উপরে মানে লেজিটিমেসি ডিপেন্ড করবে। কারণ তুমি যখন ডিমান্ড দিচ্ছ, তুমি যখন দাবি দিচ্ছ, তখন তুমি কতটা সক্ষম সেটার উপর নির্ভর করছে যে তোমার দাবি পূরণ হবে কি হবে না, তোমার বৈধতা আছে কি নেই। তুমি যখন দাবি দিচ্ছ তখন তোমার আমি ক্রেডিবিলিটি দেখবো, তোমার সক্ষমতা দেখবো যে তোমার আছে কি, বুঝতে পেরেছো তো? নইলে তোমারটা ইগনোর করা হবে, শোনা হবে না। সেই কারণে কমান্ড মানে হচ্ছে যে জনগণ, তাহলে জনগণের নিশ্চয়ই ক্রেডিবিলিটি আছে, কিন্তু কমান্ড এখানে তো জনগণের কথা বলেনি, স্টেটের কথা বলেছে, উল্টোটা। সেই কারণে ভুল হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। 4 নাম্বার দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং বুকস ডিসক্রাইব স্টেট পাওয়ার ইন ইন্ডিয়া? হুইচ অফ দ্য ফলোইং বুকস ডিসক্রাইব স্টেট পাওয়ার in India as occupying a continuum with centralization and decentralization at one end and decentralization and pluralism on the other? তো এটা in pursuit of Lakshmi বলেছে, পুরো বইটার নাম এখানে নিচে দিয়ে দিয়েছে, আমি দেখে নিও। এখানে এই বইটাতে সেন্ট্রালাইজেশন অ্যান্ড কনসেন্ট্রেশনের কথা বলছে এবং বলছে ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড প্লুরালিজম। তো আমরা জানি যে এই বইটাতে এগুলোই আলোচনা করা হয়েছে যে একটা কেন্দ্রীয় সরকার আছে, সেখানে তারা তাদের নিজেদের ফাংশনসের উপরে ফোকাস করছে, নিজেদের মতো করে তারা কমান্ড পলিটিক কাজ করছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাবো যে সেখানে ডিসেন্ট্রালাইজেশনও আছে, যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়েছে, জনগণের হাত পর্যন্ত ক্ষমতা সেখানে চলে গেছে, জনগণের হাতে ক্ষমতা আছে। এবং সেখানে জনগণের ক্ষমতাগুলো আমরা দেখতে পাবো বিভিন্ন যে কাস্ট, ক্লাস, সেকশনস যেগুলো আছে সেগুলোকেও কিন্তু মূল্য দেওয়া হয়েছে। তো এইরকমভাবেও সেগুলো বিকেন্দ্রীকরণ ঘটেছে, অর্থাৎ বিভিন্ন যে গোষ্ঠীগুলো তাদের সেখানে পলিটিক্যাল অর্গানাইজেশন ফর্ম করা, তারা পলিটিক্যাল রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলন করা থেকে শুরু করে সমস্ত কিছু মেনে নেওয়া হয়েছে। তো বিভিন্ন গ্রুপের বিভিন্নতাকে মেনে নেওয়া হয়েছে যেহেতু, কাজে বুঝতেই পারছো। এবং অনেক সময় এগুলো যেহেতু পুরনো করা হয় তার ডিসেন্ট্রালাইজেশন, তো এই দুটোকেই ব্যালেন্স করা হয়েছে। তো মোটামুটিভাবে এদের যে আলোচনাগুলো তুমি পাবে রুডলফ সেই আলোচনাগুলোতে দেখবে একটা মিডল পাথ পাবে। কোনো একটা পার্টিকুলার বিষয়ে তারা ফোকাস করছে না, তারা বলছে না যে না এটাই হয়েছে বা ওটাই হয়েছে, কোনো একটা পক্ষকে তারা সমর্থন করছে না, তাদের সমস্ত আইডিয়াগুলোর মধ্যেই দেখবে যে একটা ব্যালেন্স পাথ তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে। এখানেও তারা কিন্তু একই কাজটা করেছে, সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন দেখাতে গিয়েও তারা একই কাজ করেছে। তো সেন্ট্রালাইজেশন মানে কনসেন্ট্রেশন, ডিসেন্ট্রালাইজেশন মানে প্লুরালিজম।
বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে বহুত্ববাদ, আর কেন্দ্রীবাদ মানে হচ্ছে সেখানে পার্টিকুলার একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস, নির্দিষ্ট একটা গ্রুপের উপর ফোকাস। তো সেন্ট্রালাইজেশন হলেই তখন গ্রুপের উপর ফোকাস হয়েছে, কোনো একটা গ্রুপই সেখানে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে বারবার পাওয়ারে আসছে। কংগ্রেসই ক্ষমতায় এসেছে দীর্ঘ সময় ধরে, দেখবে তোমরা একটা পার্টিকুলার পরিবারেরই লোক সেখানে পাওয়ারে এসেছে, ক্ষমতা দেখবে সেখানে কতগুলো অর্গানাইজেশনের হাতেই সীমাবদ্ধ আছে। অন্যদিকে আবার দেখবে সেখানে বিকেন্দ্রীকরণও হচ্ছে, বহুত্ববাদী সমাজের হাতেও রাজনৈতিক ক্ষমতা আছে, তারাও কিন্তু বিভিন্ন সময় নিজেদের দাবি দাওয়াগুলো তারা কিন্তু পূরণ করিয়ে নেওয়ার চেষ্টা করছে, তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন তৈরি করছে, আন্দোলন করছে, এটাও কিন্তু প্যারালালি হচ্ছে। তো দুটোই আমরা কিন্তু একই সঙ্গে দেখতে পাবো। তো এগুলোর মধ্যে এটা একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। লিস্ট পুরোটা দিয়ে দিয়েছে, এখানে দেখে নিও তার বইয়ের লিস্ট। দ্য মডার্নিটি অফ ট্র্যাডিশনস, পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া 1967, ইন পারসুইট অফ ব্ল্যাকসবি, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ইন্ডিয়ান স্টেট 1987, কোন কি বিষয়ে আলোচনা করেছে সেগুলো একটু দেখে নিও। Essay on Rajputana, Reflections on History, Culture and Administration 1984, Gandhi, The Traditional Root of Charisma 1983, Reversing the Gauge, Amar Singh's Diary, A Colonial Subject, A Narrative of Imperial India 2000, Explaining Indian Democracy of 50 Years Perspective 1956 to 2006, 2008 সালে প্রকাশিত হয়েছে এটা। Postmodern Gandhi and Other Essay, Gandhi in the World and at Home 2006-এ। এই বইটা ভালো করে দেখতে পারি। এই বইটাতে তিনি গান্ধীজির যে আদর্শগুলো সেগুলো শুধুমাত্র যে ইন্ডিয়ান ডেমোক্রেসিতেই যে সেগুলো গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, এর বাইরেও কিন্তু এর ইম্প্যাক্টটা কিন্তু গ্লোবাল পলিটিক্সেও আছে। তার যে ফিলসফি, সত্যাগ্রহের ফিলসফি বা ওয়ার্ল্ড পিস এনশিওর করার জন্য তার যে সত্যাগ্রহ, তার যে সেখানে নন ভায়োলেশনস, তার যে সেখানে ট্রাস্টিশিপের কনসেপ্ট, তার যে সেখানে ভলেন্টারি পভার্টির কনসেপ্ট, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে কোথাও। তো এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন যে এই গান্ধীজি শুধুমাত্র একটা পলিটিক্যাল লিডার নয়, একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, গান্ধীজি কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা কিন্তু তার আছে, একটা অ্যাপ্লিকেশনস আছে, এবং ইন্ডিয়ান ফরেন পলিসির মধ্য দিয়েও সেগুলো কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু এটার মধ্য দিয়ে এই বইটার মধ্য দিয়ে কিন্তু উঠে আসতে দেখবো। 8 নম্বর তোমরা দেখবে যে বইটির নাম হচ্ছে রোমান্টিসিজমস চাইল্ড অ্যান্ড ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অফ স্যার সৈয়দ আহমেদ খান, 1972-তে লিখেছেন। ফেডারেলিজম অ্যান্ড এথনিক কনফ্লিক্ট ইন ইন্ডিয়া 1992, এছাড়াও তার কতগুলো আর্টিকেল আছে, যেমন হচ্ছে দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ইন্ডিয়ান স্টেটস, দ্য ইম্পেরিয়ালিজম অফ ক্যাটাগরিজ, সিচুয়েটিং নলেজ ইন আ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, টু দ্য ব্রিঙ্ক অ্যান্ড ব্যাক, ইন্ডিয়াস 1991 ইকোনমিক ক্রাইসিস, কংগ্রেস ইন ইন্দিরা রাজ, ফ্রম মেজরিটি রুল টু পলিটিক্যাল পিলগ্রিমেজ, আর হচ্ছে দ্য কলোনাইজেশন হবে এটা, The Iconizations of Gandhi, Social and Political Symbol in Post-Colonial India, যে গান্ধীজিকে ভেবে তারা আইকন হিসেবে যেভাবে উঠে এসেছে। সো আইকন বানিয়েও দেওয়া হয়েছে একসময়, ইন্ডিয়া এনাকে আইকন হিসেবে ফলো করছে, এনার প্রিন্সিপালসগুলোকে আইকন হিসেবে বা আদর্শ হিসেবে ফলো করছে, তার নিজের ইন্টারনাল পলিসি, তার এক্সটার্নাল পলিসির ক্ষেত্রে ওই সমস্ত বিষয়গুলোই আলোচনা করা হয়েছে। 5 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। 5 নম্বর কোয়েশ্চেন বলছে রুডলফ অ্যাট্রিবিউট দ্য সাকসেস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি টু। তো সাকসেস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, যে ইন্ডিয়ান ডেমোক্রেসি যে সফল হয়েছে, তো সফল হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জুডিশিয়ারি এবং ইলেকশনস কমিশন, অর্থাৎ বিচার বিভাগ এখানে একটা নিউট্রাল রোল প্লে করেছে। বিচার বিভাগ জানো যে বিভিন্ন সময় ইন্দিরা গান্ধী, নেহরুর সময়ও আসলে নেহরুর সময় নেহরু কি করেছিলেন যে সিনিয়রিটির ভিত্তিতে যে এরকমভাবে বিচারপতিদের যে নিয়োগটা হয় যে কলেজিয়াম সিস্টেমের মধ্যে, সেটাকে বাইপাস করার চেষ্টা করেছিলেন। যদিও সেই সময় আমরা বিচারপতিদের বেরিয়ে এসে দেখবো যাকে করেছিলেন তিনি তখন নিজের থেকে এটা কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন, বলেছিলেন যে না, তিনি এই সিনিয়রিটির যে সিস্টেম সেটাকে ব্রেক করতে দেবেন না, এবং তিনি এই নীতিতে কিন্তু বা এই ধরনের সিদ্ধান্তে নেহরুর কিন্তু তিনি মোটেও খুশি নন। তো যার নামটা তিনি সুপারিশ করেছিলেন তিনি নিজেই সেখানে আমরা দেখতে পাবো বেঁকে বসলেন। ইন্দিরা গান্ধীর আমলে আমরা দেখতেই পাবো যে সেখানে তো তিনি নিজে পদ পজিশনটা যাতে তাকে হারাতে না হয় তার সেই কারণে আমরা দেখতে পাবো যে নিজের মতো বিচারপতিদের তিনি রিক্রুট করেছিলেন, এবং আলটিমেটলি তাকে কিন্তু ওই রাজনৈতিক যে প্রতিবন্ধকতাগুলো যেগুলো তাকে ফেস করতে হয়েছিল, মানে লিগাল জুডিশিয়ারি তরফ থেকে যেগুলো এসেছিল, এলাহাবাদ হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল তাকে সেখানে ইলেকশনসে ফাইট করা থেকে বিরত করেছিল, সেগুলো থেকে তিনি এক প্রকার মুক্তি পান। তো জুডিশিয়ারিকে বিভিন্ন সময় আমরা দেখতে পাবো যে সেখানে হয়তো সেখানে তার যে মেরুদণ্ড সেটা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে লং রানে এটা কিন্তু ঠিক হয়নি। এবং আমরা ইন্দিরা গান্ধীর ওই সময় এটাও দেখেছি যে যেভাবে সেখানে এডিএম জবলপুর ভার্সেস শিবকান্ত শুক্লা কেসটা হলো 1976-এ, সেখানেও তোমরা এই জিনিসটাও দেখেছো যে এডিএম জবলপুর ভার্সেস শিবকান্ত শুক্লা কেসে সেখানে কিন্তু ওই হেভিয়াস কর্পাস কেস নামে এটা পরিচিত, যেটা একাধিকবার পরীক্ষায় এসেছে তোমরা জানো। তো সেখানেও দেখবে যে সেখানে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে যে মুক্তি দেওয়া না হওয়াটা যে জাস্টিফাইড সেটাই কিন্তু তারা বলেছিল।
সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু পরবর্তীকালে এসে আমরা দেখতে পাবো যে যিনি বিচারপতি ছিলেন তিনিই বলছেন যে এটা ভুল সিদ্ধান্ত ছিল, ভুল জাজমেন্ট ছিল, এবং সুপ্রিম কোর্ট পরে এসে নিজে কিন্তু এই জাজমেন্টটিকে কিন্তু রিভার্স করেছে। তো এটাগুলো আমরা দেখতে পেয়েছি। এইরকমভাবে আমরা দেখতে পাবো জুডিশিয়ারি তার যে মেরুদণ্ড সেটা কিন্তু বজায় রেখেছে, তার যে ইন্ডিপেন্ডেন্স সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করেছে। এবং রিসেন্টলি আমরা এটাও দেখতে পেলাম যে সংবিধানের 99th অ্যামেন্ডমেন্ট যেটা হলো 2015-এ, যেটা হলো 2014-এ যে 99th অ্যামেন্ডমেন্ট হলো, অর্থাৎ নরেন্দ্র মোদী পাওয়ারে এসে সবার আগেই দেখবে বিচার ব্যবস্থার উপর কিন্তু এক প্রকার সংশোধন করার চেষ্টা করলেন, কন্ট্রোলটা নিতে চাইলেন বিচারপতিদের উপর, যেটা বলা হচ্ছে বিচার ব্যবস্থার উপর। তো 2014 সালে এসেই সেখানে সংশোধন নিয়ে আসলেন যে রিক্রুটমেন্টগুলো এখন সেখানে সরকার ডিসাইড করে দেবে, সরকারের সেখানে মেজরিটি থাকবে, তারাই সেখানে ডিসাইড করে দেবে কে বিচারপতি হবে, কোন হাইকোর্টের হবে, কোন সুপ্রিম কোর্টের হবে, কে হবে, কারা হবে, কখন হবে, তারাই ডিসাইড করে দেবে এক প্রকার। এখানেও আমরা দেখতে পাবো যে সেই যেটা এবং এই 99th অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে যে এনজেএসসি তারা তৈরি করলো, এনজেএসসি, হ্যাঁ, তো এনজেএসসি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনস, তো ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন যেটা তৈরি করেছিল সেটাকে আমরা দেখতে পাবো যে সুপ্রিম কোর্ট কিন্তু নাল অ্যান্ড ভয়েড করে দিল, নাল অ্যান্ড ভয়েড করে দিতে আমরা দেখতে পাচ্ছি। তো এবং তারা এটাও বললো যে এটা কিন্তু হচ্ছে বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, কোনো রকমভাবে এটা সরকার কিন্তু কন্ট্রোল করতে পারবে না, হাত দিতে পারবে না। তো এই সংবিধান সংশোধন 99তম সংবিধান সংশোধনটাকে জুডিশিয়ারি বদলে দিল, সেটাকে উল্টে দিল, অর্থাৎ বাতিল করে দিল, যেটা বললো যে এটা কনস্টিটিউশনের মূল আদর্শের সঙ্গে, বেসিক কাঠামোর সঙ্গে এটা কিন্তু কন্ট্রাডিক্ট করছে। তো এই যে কথাগুলো তারা বলছে, বলার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে তাদের নিজেদের যে ইন্ডিপেন্ডেন্সটা সেটা কিন্তু তারা এক প্রকার বজায় রাখার চেষ্টা করেছে। অন্যদিকে ইলেকশনস কমিশনও এটাই করেছে। ইলেকশনস কমিশন জানো যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস দেশে না হয়, অপোজিশনসরা যদি সেখানে ইলেকশনে ফাইট করার মতো স্কোপ না পায়, তাহলে সেখানে কিন্তু সেই সিস্টেম কিন্তু টিকে থাকতে পারে না, সেই সিস্টেম কিন্তু ভেঙে পড়তে পারে। কিন্তু আমরা দেখেছি যে বিচারপতিরাও তারা বিভিন্ন সময়, ইলেকশনস কমিশনরাও বিভিন্ন সময় এসে দেখতে পাবো যে সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছে। যেমন হচ্ছে দেখবে যে টিএন সেশন যে ডিসিশনসগুলো নিয়েছিলেন, যে ভোটার আইডি কার্ড তৈরি করা, সেখানে সচিত্র ভোটার আইডি, মানে চিত্র থাকবে, তোমার ফটো থাকবে, ফটো আইডেন্টিটি, তো ফটো আইডেন্টিটি কার্ড, সেখানে তোমার ভোটার আইডি কার্ড সেখানে লঞ্চ করা থেকে শুরু করে যে বিভিন্ন যে ডিসিশনসগুলো সেই সময় নিয়েছে, সেগুলো হয়তো সেই সময় শাসককে ভীষণ বিরক্ত করেছে। ভীষণ বিরক্ত করলেও আজকে গণতন্ত্রের জন্য সেগুলো কিন্তু একটা বড় বলা যেতে পারে যে জ্বলন্ত উদাহরণ, মানে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বড় সেগুলো পদক্ষেপ। তো যেই টিএন সেশন জাস্ট এক বছর, 1.5 বছর বা 2 বছর আগে বোধহয় মারা গেলেন, সেই টিএন সেশনের নামটা এতটাই গুরুত্বপূর্ণ তোমরা জানো। এবং বিভিন্ন সময় আরও যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিফর্মসগুলো নিয়ে এসেছেন, সেগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইন্ডিয়ান ডেমোক্রেসিতে যেভাবে কনস্টিটিউশনের মধ্যে ইলেকশনস কমিশনসকে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বডির জায়গা দেওয়া হয়েছে, কনস্টিটিউশনাল বডির একটা তকমা দেওয়া হয়েছে, সে যথেষ্ট পরিমাণে সেটা কিন্তু রক্ষা করার চেষ্টা করেছে। যদিও অনেক পথ চলতে হবে, এবং রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে সেটার কন্ট্রোলটা মানে এক প্রকার একটা বড় দুর্বলতা এটাও ছিল যে সেখানে রিক্রুটমেন্ট কীভাবে হবে সেটা সম্পর্কে সংবিধানে পরিষ্কার করে কিছু বলা হয়নি, একটা বড় একটা গ্যাপ রেখে দিয়েছিল। তো সেই গ্যাপটা থাকার ফলে আমরা দেখতে পাবো যে সেখানে রিক্রুটমেন্টগুলো, ইলেকশন কমিশনারের রিক্রুটমেন্টগুলো সেখানে পলিটিক্যাল মোটিভেটেডই হতো, পলিটিক্যাল লিডার্সরাই বা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার 2-1 ক্যাবিনেটের মন্ত্রী তারাই ডিসাইড করতেন। তো আমরা দেখতে পাবো যে প্রপার ল না থাকা এবং এই ধরনের একটা গ্যাপ থাকা ফলে এই ধরনের একটা পলিটিক্যাল রিক্রুটমেন্ট হতো বলা যেতে পারে। এবং সেই জায়গাটা এখন লিগালি করে নিল কি, পার্লামেন্টে দেখবে তোমরা যে পার্লামেন্টে আইন পাস করে কি করলো, যে সেটাকে কিন্তু এক প্রকার বৈধতা দিয়ে দিল, যে তারা নিজেদের মতো করেই এখানে কিন্তু করবে। তো ছিল না আইন, এখন আইন হয়তো এসেছে, কিন্তু তারপরও সরকার নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে। তো বিরোধীরা এই কারণে বলছে যে ইলেকশনস কমিশনের মেরুদণ্ডটা কিন্তু ভেঙে গেল এই আইনটার মধ্য দিয়ে। তো রিসেন্টলি যেটা হলো সেটা তোমরা ভালো করে নোটিশ করবে, যদিও সুপ্রিম কোর্ট অন্য কিছুই বলেছিল, তার আগে সুপ্রিম কোর্টের জাজমেন্টটিকে উল্টে দেওয়ার জন্য তারা নতুন আইনটা কিন্তু নিয়ে আসলো। সুপ্রিম কোর্ট বলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেখানে কিন্তু এই বডিতে থাকবে, রিক্রুটমেন্টের বডিতে, এবং একটা নিউট্রাল বডি হিসেবে সেটাকে গড়ে তুলবে। বাট আমরা দেখতে পাবো যে সরকার সেখানে পার্লামেন্টে বিল নিয়ে এসে নতুন করে আইন পাশ করিয়ে আমরা দেখতে পাবো যে সেই জাজমেন্টটিকে উল্টে দিল এবং কন্ট্রোলটা তাদের নিজেদের হাতেই রাখলো। অর্থাৎ মেজরিটি এখন কিন্তু সরকার পক্ষের লোকেরই থাকবে এবং তারাই মোটামুটি ডিসাইড করবে যে ইলেকশন কমিশনার কে হবে। যদি এই প্রশ্নগুলো উঠছে, কিন্তু তারপরও তোমরা ওভারঅল একেবারে 1940, 51, 52-তে যে প্রথম ইলেকশনস হলো, তারপর থেকে এখনো পর্যন্ত যত ইলেকশনস হয়েছে সেখানে তোমরা একটা বড় রোল দেখতে পাবে যে ইলেকশনস কমিশন তার দায়িত্বটি কিন্তু যথাসম্ভব চেষ্টা করেছে, পালন করেছে। সে বিভিন্ন সময় দেখবে বিভিন্ন প্রত্যেক ইলেকশনেই করে আসছে, একটা দীর্ঘ সময় ধরে এটা তারা করছে কি, মডেল কোড অফ কন্ডাক্ট তারা জারি করছে যে ইলেকশনের সময় আদর্শ আচরণবিধি তোমার কেমন হবে, একজন ভোটারের আচরণবিধি কেমন হবে, একজন ক্যান্ডিডেটের আচরণবিধি কেমন হবে, পলিটিক্যাল পার্টিসগুলোর আচরণবিধি কেমন হবে এবং মিডিয়ার আচরণবিধি কেমন হবে, সেই মডেল কোড অফ কন্ডাক্টও তারা লাগু করার চেষ্টা করে।
এবং যথাসম্ভব সেখানে ইলেকশনসটাকে ফ্রি ফেয়ার এবং নিউট্রাল করার চেষ্টা করে। অপোজিশনসের স্কোপ কিন্তু সেখানে থাকে, কম থাকলেও সেখানে কিন্তু থাকেছে। তো এটা একেবারে বাংলাদেশের মতো হয়নি, যেমন বাংলাদেশে যেমন অপোজিশনসরা ইলেকশনে ফাইট করতেই পারলো না, তো তার একটা বড় দেখলে পরাদিকে একটা বড় নিদর্শন উঠে আসলো কি, যে সেখানে তারা এতটাই ক্ষিপ্ত যে সেখানে সরকারকে আজকে তারা কিন্তু তাড়িয়ে দিতে বাধ্য হচ্ছে। আজকে মন্ত্রীদেরকে ধরে ধরে, যারা এমএলএ ছিল, যারা এমপি ছিল, যারা তাদেরকে ধরে ধরে জেলে পুড়ছে, তাদেরকে সেখানে মব জাস্টিস হচ্ছে তাদের উপর, অর্থাৎ মব তাদের সেখানে কিন্তু তাদেরকে ধরে মেরে দিচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। বাট ইন্ডিয়ান ডেমোক্রেসি কিন্তু সেই জিনিসগুলো দেখেনি, দেখতে হয়নি। তো রুডলফ সেই কথাগুলোই বলার চেষ্টা করছেন যে ইন্ডিয়ান ডেমোক্রেসির কিন্তু সাকসেসের পেছনে এই দুটো অর্গানাইজেশনের, এই দুটো লিগাল, এই দুটো কনস্টিটিউশনাল অর্গানাইজেশনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। চলে আসো 6 নম্বর কোয়েশ্চেন্সে। 6 নম্বর কোয়েশ্চেন বলছে, হু অ্যামং দ্য ফলোইং স্কলার্স অ্যানালাইজড ইন্ডিয়ান পলিটিক্স অ্যাজ আ টাসলস বিটুইন ডিমান্ড পলিটি অ্যান্ড কমেন্ট পলিটি। তাহলে এক্ষুনি বললাম টাসলস, যে একদিকে রাষ্ট্র চাইছে রাষ্ট্রের মতো করে করতে, অন্যদিকে জনগণ বলছে যে না আমাদের মতো করে করতে হবে। যখন কমেন্ট পলিটির কনসেপ্ট উঠে আসছে তখন আমরা সেখানে অফকোর্স দেখছি যে বিভিন্ন গ্রুপস, বিভিন্ন সেকশনস, বিভিন্ন ক্লাস, বিভিন্ন কাস্ট, এই বিভিন্ন ভ্যারাইটিস সেখানে কিন্তু উঠে আসছে। বাট রাইট, তারা উঠে এসে তাদের নিজেদের কি বলছে যে সংগঠন তৈরি করে, তারা আন্দোলন করে, মিটিং করে, মিছিল করে, সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে তারা কি করছে যে তাদের মতো করে সরকারকে পরিচালনা করতে হবে, তাদের মতো করে পলিসি ডিসাইড করতে হবে, তাদের মতো করে ইকোনমিক রিফর্মস নিয়ে আসতে হবে, তাদের মতো করে ওয়েলফেয়ার কিন্তু ইনশিওর করতে হবে। অন্যদিকে সরকার বলছে যে সরকারের মতো করবে, স্টেট বলছে স্টেটের মতো করবে। এবং এই ডিমান্ড পলিটিতে তোমরা জানো যে ইন্ডিয়ান পলিটিক্সের বাস্তব সত্য হচ্ছে যে, কমেন্ট পলিটিতে বাস্তব সত্য হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্সের যে বিজনেসম্যানদের একটা বড় কন্ট্রোল রয়েছে এখানে। 1990s পর থেকে তো এটা আরও অনেক বড় রকমভাবে আছে। তো বিজনেসম্যানদের একটা কন্ট্রোল সেখানে কিন্তু এদের উপর আছে, বিজনেসম্যানদের একটা কন্ট্রোল। তো বিজনেসম্যানদের একটা কন্ট্রোল এদের উপর আছে এবং বিজনেসম্যানরা সেখানে কিন্তু কি করছে, বিজনেসম্যানরা কিন্তু এই স্টেটটিকে কন্ট্রোল করার মধ্য দিয়ে কোথায় ইন্ডাস্ট্রি তৈরি করা হবে, কোনটাকে প্রাইভেটাইজেশন করা হবে, কখন করা হবে, কত টাকায় টেন্ডার দেওয়া হবে, কারা টেন্ডার পাবে, সবগুলো কিন্তু ডিসাইড করে দিচ্ছে। সো একটা টাসলস এখানে অলওয়েজ কিন্তু আমরা দেখতে পাবো যে কমেন্ট পলিটি এবং ডিমান্ড পলিটির মধ্যে। তো এটা তো অলওয়েজ চলতেই আছে, এটা আমরা জানি, এটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করেছেন। 7 নম্বর কোয়েশ্চেন বলছে যে দ্য অথার্স বুক ইন পারসুইট অফ লাক্সমি পলিটিক্যাল ইকোনমি অফ ইন্ডিয়ান স্টেট ইজ আর। তো এটা তো রুডলফ দেখলে তোমরা লিস্টটা তোমাদের বলে দিয়েছি, এখানে এখনই বললাম, দেখে নিও পুরো লিস্টটা। এখানে বারবার ওই বইটার নামই জানতে চাইছি, ভালো করে দেখে নাও। এবং উপরের বইটা, এই প্রথম দুটো বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন একটা ম্যাচ করতে বলেছে এখানে। শুধু এখানে রুডলফটাই দেখো, কারণ আরও পড়ো 3জন থিঙ্কার্স পড়া, 2জন থিঙ্কার্স পড়াতে গিয়ে নামটা আসবে, তখন এগুলো ডিটেলসে বলবো, এখন অযথা সময় নষ্ট করছি না, রিপিট করছি না। তো রুডলফ দেখো এখানে কি বলছে, দ্য মডার্নিটি অফ ট্র্যাডিশনস। এই যে এক্ষুনি বললাম যে ওই দুটো বইয়ের নামই খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম বইটাই হচ্ছে এটা, দ্য মডার্নিটি অফ ট্র্যাডিশনস, 1967-এ যেটা প্রকাশিত হয়েছে। তো 1967 আর তার ঠিক 20 বছর পর গিয়ে 1987-এ গিয়ে কি হচ্ছে যে পরের বইটা কিন্তু তার বেরোচ্ছে। তাহলে 20 বছরের একটা গ্যাপ আছে, এটাও ভালো করে মনে রেখো। এগুলোর সিকোয়েন্সও কিন্তু অনেক সময় জানতে চাইতে পারে। সো এটা ভালো করে দেখে নিও নামগুলো কি আছে এখানে ডিটেলসে, ঠিক আছে। এরপরে চলে আসো, এরপরে আমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে যে বুলক কার্ট ক্যাপিটালিজম। ইন্ডিয়ান যে ইকোনমি, সেই ইন্ডিয়ান ইকোনমিকে বুলক কার্ট ক্যাপিটালিজমকে বলেছে। গতকালই তোমাদের বলেছিলাম যে বুলক কার্ট হচ্ছে, এবং তোমাদের যে ভিডিওটি দিয়েছি সেখানে তার থাম্বনেলও রয়েছে, দেখবে যে সেখানে সেই থাম্বনেলের মধ্যে মধ্যেও তোমরা দেখবে যে সেখানে গরুর গাড়ির একটা ছবি লাগিয়ে দিয়েছে, আপনি বোঝার সুবিধার্থে, যাতে মনে থাকে, যাতে লিঙ্ক করতে পারো, ছবিটা দেখেও যাতে লিঙ্ক করতে পারো। তো একটা দেখুন গরুর গাড়ি সেখানে চলছে, একজন সেখানে রাইডার সেখানে বলতে পারো যে সেখানে বসে আছেন, যিনি গরুর গাড়িটাকে চালাচ্ছেন, ঠিক আছে। এবং সেখানে তাদের দুজনের নামও সেখানে দিয়ে ছবিও দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো বুলক কার্ট ক্যাপিটালিজমের কী কী ফিচার্স আছে তোমাদের গতকাল বলেছিলাম যে এটা স্লোলি রান করছে, এটা একটা কমেন্ট পলিটি, ডিমান্ড পলিটি দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করছে, বা বলতে পারো ধীর গতিতে প্রোগ্রেস করছে, ডিমান্ড পলিটিকে ব্যালেন্স করার চেষ্টা করেছে, এতে করে যে ট্র্যাডিশনাল সোসাইটির যে বেসিক ফিচার্সগুলো আছে সেগুলোকে ভ্যালুস দেওয়ার চেষ্টা করেছে, এবং এতে করে একটা ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করেছে। ইন্ডিয়ান ইকোনমি খুব বেশি রাতারাতি কিন্তু একটা কোনো পক্ষকে সমর্থন করেনি, বা ওই মডার্ন যে ইকোনমিক যে কনসেপ্ট সেটাকে ফলো করেনি। ফলে তার মধ্যে আমরা এটা যে তার এত বড় একটা ডাইভার্স একটা সোসাইটি থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে কিন্তু একটা ভালো এক্সিস্টেন্স আছে, ডিভিশনসগুলো এত বেশি নেই, বা বলা যেতে পারে যে তার মধ্যে এত বেশি ভেদাভেদ নেই, মানে
টাসেলসগুলো এত বেশিটা নয়, টাসেলসগুলো এত বেশি নয়, একটা ব্যালেন্স কিন্তু সেখানে অবশ্যই আছে। তো এগুলো আমরা সেখানে দেখতে পাবো। পরের প্রশ্ন বলছে দেখো এখানে যে হু ট্রাইড টু পিরিয়ড ইন্ডিয়ান পলিটিক্স ইন টার্মস অফ টাসেলস বিটুইন ডিমান্ড পলিটি অ্যান্ড কমান্ড পলিটি। এক্ষুনি বললাম তো, রুডলফ অ্যান্ড রুডলফ, ভালো করে দেখে নিও। তো রুডলফ অ্যান্ড রুডলফ এই কথাগুলো বলছেন। 11 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। 11 নম্বর কোয়েশ্চেন বলছেন দেখো উইক স্ট্রং স্টেট। এই যে বললাম এক্ষুনি কিছুক্ষণ আগে যে সবসময় এরা চেষ্টা করছে ব্যালেন্স করার। তো দেখো কমপ্লিটলি উইক বলছে না, কমপ্লিটলি স্ট্রং বলছে না, অর্থাৎ কোনো একটা বাইনারি প্রসেসের কোনো একটা প্রসেস একটা আইডিয়াকে তারা সমর্থন করছে না। বাইনারি দুটোকেই তারা কিন্তু স্বাভাবিক সত্য বলে ধরে নিয়েছে ইন্ডিয়ান পলিটিক্সের ক্ষেত্রে, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। তো এখানে দেখো ইন্ডিয়াকে একদিকে উইক বলছে, তারপর অন্যদিকে স্ট্রংও বলছে। তো কেন উইক কেন স্ট্রং গতকাল বলেছিলাম তোমাদের যে উইক হচ্ছে এই কারণে যে এখানে ল আছে ঠিকই, আইনের অনুশাসন আছে ঠিকই, কিন্তু সেই লগুলো কিন্তু প্রপার ইমপ্লিমেন্ট হয় না, এখনও ট্র্যাডিশনাল সিস্টেমগুলোকে ভ্যালুস দেওয়া হয়। বা যেটা থিওরিটিক্যালি যদি বলি তাহলে যেমন তোমাদের ফেডরিক্স পড়তে গিয়ে তোমরা সেখানে একটা টার্মিনোলজি পড়েছিলে, টার্মিনোলজিটার নাম হচ্ছে যে হেট্রোজেনিটি সমাজ, যেটা না ওভারল্যাপিং কনসেনসাস পড়েছিলে তোমরা। ওভারল্যাপিং আর একটা টার্মিনোলজি ছিল যে ব্যালেন্স যেটা ছিল, হ্যাঁ, ট্রানজিশনাল সোসাইটি যেটাকে বলা হচ্ছে, যে ট্রানজিশনাল সোসাইটি মাঝখানের একটা সমাজ, না কমপ্লিটলি এগ্রিকালচার সোসাইটি, সোসাইটি ওইগুলো তো, হ্যাঁ হ্যাঁ, হিউজ সোসাইটি, ডিফ্র্যাক্টেড সোসাইটি, প্লাজম্যাটিক সোসাইটি, প্রিজমেটিক মডেল যেটা দিয়েছিল, রাইট, হিউজ ডিফ্র্যাক্টেড। এটা তো সেইটার কথা বলছি, না তো কমপ্লিটলি সেখানে এগ্রিকালচারাল, না তো সেখানে কমপ্লিটলি সেখানে কিন্তু সেটা ইন্ডাস্ট্রিয়াল। তার মাঝে একটা ট্রানজিশন তার ঘটেছে, একটা ফিউজড হয়েছে, সে একটা বিকিরণ সেখান থেকে দেখা যাবে, সব কিছুরই মিশ্রণ তার সেখানে রয়েছে, মাঝামাঝি অবস্থানে রয়েছে মাঝখানে। তো ওটাই আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রেও দেখতে পাবো যে হ্যাঁ, এটা উইকও বলা যাবে না, বা লয়ের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রেই বলো না কেন, এই ফিচার্সটা তার দেখতে পাবে যে ডেমোক্রেটিক যে ফিচার, সেই ফিচার্সটা হচ্ছে যে সে দুর্বল আবার সে শক্তিশালী আবার দুর্বল, দুটোর মাঝে একটা ব্যালেন্স। তো তার আইন আছে, আইন মানেই আইন থাকা এবং আইনটার প্রপার ইমপ্লিমেন্টেশনস মানে হচ্ছে সেটা স্ট্রং স্টেটের একটা উদাহরণ, যে সব কিছু নিয়ম মেনে হবে, সব কিছু যুক্তির উপর নির্ভর করে হবে, সব কিছু কিন্তু বা কোনো ভুলের জন্য মানুষকে সেখানে সাজাপ্রাপ্ত হতে হবে। এটা হচ্ছে স্ট্রং স্টেটের ডেফিনেশন, যে স্টেট সেখানে তার নিজের যে প্রমিস, তার নিজের যে অবজেক্টিভ, সেটার উপর সে কিন্তু ভীষণ দাঁড়িয়ে আছে, সেটার উপর দাঁড়িয়ে আছে এবং সেটাকে প্রপার ইমপ্লিমেন্ট করে। কিন্তু যখন করতে পারে না তখন সেটা তার উইকনেসটাকে ডিনোটস করে, উইকনেসটাকে সেটা কিন্তু ইন্ডিকেট করে। তো আমরা দেখতে পাবো যে আমাদের দেশে আইন আছে অনেকগুলো, কিন্তু আইনগুলোর অ্যাপ্লিকেশনস নেই। আইন তৈরি হয় অনেকগুলো, কিন্তু আইনগুলোর অ্যাপ্লিকেশনস প্রপার হয় না। রোজ রাস্তায় মানুষ, এখানে যে উদাহরণ দিয়েও গতকাল বলছিলাম যে রাস্তা দখল করে বসে আছে, সেখানে এনক্রচমেন্ট হয়েছে, বাট তাদেরকে রাস্তা থেকে সরানোর কেউ লোক নেই। এত ডিএম রিক্রুটমেন্ট হচ্ছে, এত পড়াশোনা করে তারা ছেলেমেয়েরা আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, কিন্তু তারা এই সাহসী পদক্ষেপগুলো কোনোদিন নিতে পারবে না, পলিটিক্যাল লিডার্সরা কোনোদিন নিতে দেবে না এদেরকে। কেন? তার কারণ এই মানুষগুলো নইলে যাবে কোথাও। তো মমতা ব্যানার্জি দেখলে তোমরা যে মমতা ব্যানার্জি একটা স্ট্রং স্টেটের একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলো, যে আমি খুব কঠিন, আমি ডেভেলপমেন্টকে ভ্যালুস দেবো, যেমনটা প্রমিস করেছিলাম যে ইন্ডিয়াকে, কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো, হ্যাঁ, তো লন্ডন বানিয়ে দেবো আমি, এই যে কথাগুলো বলেছিল। তো প্রমাণ করতে গেল কিছুদিন আগে যে হকার উচ্ছেদ শুরু করলো, তো বুঝে গেল হকার উচ্ছেদের কী ফল হতে পারে। সব টিভিতে হুঙ্কার দিচ্ছে, মিডিয়াতে হুঙ্কার দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার দিচ্ছে, সব এরা তো ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী হলেও এরা ব্যবসায়ী, টাকার একটা জোর আছে, একটা অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার আছে তাদের। তো সব কিছু মিলে একটা হুঙ্কার দিতে যখন শুরু করলো, তখন বললো কি চলো এটা পিছিয়ে দাও, এখন 1-1.5 মাস 2 মাস। দেখলে যেভাবে পিছিয়ে গেল, এখন তো আর ওটার নামগন্ধ এখন আর হবে না, আর হবে না, এখন সামনে ইলেকশন আছে, আর হাত দেবে না। তো আবেগের বসে হয়তো বলে ফেলেছে, 2-1 জনের কথা শুনে হয়তো বলে ফেলেছে, মাঝখানে বাস্তবটা রিয়েলাইজ করলো, 2-4 দিন হুঙ্কার দিয়ে চুপ করে গেল। পারবে না, তার কারণ হচ্ছে যে এরা নইলে যাবে কোথায়? এরা হিস্টোরিক্যালি যারা পিছিয়ে আছে, যারা এই ডেভেলপমেন্টের কারণে যারা হয়তো সেখানে রাস্তায় আজকে দোকান লাগাতে বাধ্য হয়েছে, তো তাদেরকে তুমি আশ্রয় না দিয়ে তুমি কিন্তু এদেরকে সেখান থেকে সরিয়ে দিতে পারো না। তো আইন আছে, আইন কি বলছে না, পাবলিক প্রপার্টি এনক্রোচমেন্ট করা যাবে না, জবরদখল হবে না, সরকারি সম্পত্তির জবরদখল করা যাবে না। কিন্তু সরকারি সম্পত্তি কি, এ তো সরাসরি রাস্তায় এসে বসে আছে, এখানে রাস্তাটা ন্যারো হয়ে গেছে, তো কিছু করার নেই। তারপরও আইন আছে, আইনের মতো আইনের অ্যাপ্লিকেশনসটা সেখানে নেই। রোজ সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোজ সেখানে মানুষের সাথে মানুষের ধাক্কা লাগছে, ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু এগুলোর উপর কোনো পদক্ষেপ নেই। না থাকার কারণগুলো হচ্ছে এগুলো, যে সে প্যারালালি স্ট্রংয়ের সাথে সাথে সে উইকও বটে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে কিছু জায়গায় তখন কি করে না, এটার মধ্যে ব্যালেন্স করে নতুনভাবে গড়তে হলে তখন নতুন করে শহর গড়তে হয়,
যেমন দেখবে তোমরা নতুন করে শহর, বিধানচন্দ্র রায় নতুন করে শহর গড়ার চেষ্টা করেছেন, কল্যাণী, দুর্গাপুর, বিধাননগর, এগুলোকে নতুন বা নিউ টাউন, এগুলোকে দেখবে নতুন করে গড়া হয়েছে, এবং ওই জায়গাগুলোতে তোমাকে ওই জায়গাগুলো তারা স্ট্রং স্টেটের হয়তো সেখানে তোমার চূড়ান্ত উদাহরণ রাখবে, ওখানে তারা উইকনেস তাদের দেখাবে না। তো এইরকমভাবে তারা মডিফিকেশনের কাজটা হয়তো নিশ্চিত করবে, করার চেষ্টা করবে, কিন্তু পুরনো যে পুরনো ফর্মে বা পুরনো যে জায়গা যেখানে এখনও ট্র্যাডিশনাল জীবনযাপনে এখনও অনেক মানুষ বসবাস করছে, এখনও মানুষের পুরনো নিয়মে জীবনযাপন হচ্ছে, এবং ডেভেলপমেন্টও কিছুটা এসে হয়তো এগুলোর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে পজিটিভের সাথে সাথে, সেখানে তুমি কিন্তু রাতারাতি স্ট্রং হতে পারবে না, হলে তোমাকে কিন্তু তোমার রাস্তা দেখিয়ে দেবে মানুষ। তো দেখলে মমতা ব্যানার্জি সেই বললো যে 1 মাস পর আবার বসবে, ঘন্টা বসবে, 1 মাসের জায়গায় 2 মাস বোধহয় হয়ে গেল। সো দেখতেই পাচ্ছ যেগুলো পারবে না তারা করতে। তো এটাই হচ্ছে আমাদের দুর্বলতাও বটে একদিকে, যে আমাদের পাবলিক প্লেসগুলো কমে আসছে, আমাদের পার্কের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের পুকুরের সংখ্যা কমে যাচ্ছে। পুকুরের সংখ্যা কমে যাচ্ছে, দেখছো যে পাবলিক যেভাবে দেখছো যে বন্যা হয়ে যাচ্ছে, অল্প বৃষ্টিতে দেখবে বন্যা হয়ে যাচ্ছে, জল সেখানে মানে মাটির জল ধারণ ক্ষমতাটাই নষ্ট হয়ে গেছে চারিদিকে। তুমি কলকাতাতে যারা আছো তারা একটু বাড়ির বাইরে বেরো, বাইরে বেরিয়ে মাটির পাটা রাস্তায় রাখো, তুমি দেখবে যে সেখানে মাটি বলে কিছু পাবে না, যা পাবে সড়ক রাস্তা। সেখানে পিচের রাস্তা তৈরি করেছে সেখানে। তো এই যে রাস্তাগুলো তৈরি করেছে সেখানে দেখবে সেখানে কনক্রিটের রাস্তা তৈরি হয়েছে, তো জল শোষণ করবে কি করে? মাটির জল শোষণ করার ক্ষমতা নেই, মাটির সেখানে জল নিচের দিকে পৌঁছতে পারছে না। তো ফলে কি হচ্ছে, এখানে ভূগর্ভের জলের সংখ্যাও যেমন একদিকে কমে আসছে, অন্যদিকে যখন বৃষ্টি হচ্ছে অল্প বৃষ্টিতে এখানে বন্যা হচ্ছে, মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে, স্বাভাবিক। এবং ড্রেনগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কি হয়েছে, যে ক্যারি ব্যাগে ভর্তি হয়ে গেছে, ড্রেনের মুখগুলো ক্যারি ব্যাগে ভর্তি হয়ে যায়, ড্রেনগুলো দেখবে ক্যারি ব্যাগে ভর্তি হয়ে যায়, পাস করতে পারে না। তো এটা আলটিমেটলি কি করেছে, আলটিমেটলি কিন্তু আমাদের যে জনজীবন সেটাকে একদিকে কিন্তু ব্যাহতও করেছে। সো এগুলো কড়া হাতে দমন করার একটা প্রয়োজন অবশ্যই পড়ে, কিন্তু কড়া হওয়ার সাথে সাথে তোমাকে সফটনেসগুলোও দেখাতে হবে, বিকল্প কোনো জীবনযাপনেরও ব্যবস্থা করতে হবে। বাট এতটা সহজ সেই রাস্তাটা নয়। তো সেই কারণে এরা ডিসিশন নিতে গিয়ে কিন্তু পিছিয়েও আসছে। তো এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এগুলোই হচ্ছে কিন্তু বাস্তবতা। ইন্ডিয়ান পলিটিক্সের এটাই হচ্ছে কিন্তু বাস্তবতা। এখানে দেখো পরের প্রশ্ন কতগুলো অ্যাপ্রোচের নাম বলেছে ইন্ডিয়ান পলিটিক্সে, এবং অন্যদিকে কতগুলো অথারের নাম বলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিগাল অ্যাপ্রোচটাকে আগে দেখো। লিগাল অ্যাপ্রোচটা হচ্ছে যেমন হচ্ছে কি, যে ভিপি মেননের কথা বলেছে। এই ভিপি মেনন ছিলেন, নামটা নিশ্চয়ই শুনেছো, আমি ক্লাসেও তোমাদের বলেছি এর আগে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াতে গিয়ে। ইন্ডিয়ান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ইন্ডিয়াকে ইন্টিগ্রেট করার ক্ষেত্রে এই ভিপি মেনন কিন্তু একটা গুরুত্বপূর্ণ লোক ছিলেন, একটা সেক্রেটারি ছিলেন সেই সময়, ইন্ডিয়ার সেক্রেটারি ছিলেন সেই সময়। এবং এই ভিপি মেননই কিন্তু সেই ব্যক্তি, যেই ব্যক্তির কারণে কিন্তু ভারতবর্ষ ভাগ হয়েছে। এই ভিপি মেননই সেই ব্যক্তি। তো ভিপি মেনন প্রথমে কি করলেন, ভিপি মেনন প্রথমে ওই লর্ড মাউন্টব্যাটেনকে তখন সেই সময় কি করলেন, এই পরামর্শটা দিয়েছিলেন তিনি, যে ভারতকে দুটো ভাগে ভাগ করে দাও, ঝামেলা মিটে যাবে, লেটা চুকে যাবে, অত ঝামেলায় যেতে হবে না। তো তারই বুদ্ধি ছিল, তো তার বুদ্ধিতেই এই কাজটা কিন্তু করা হয়েছিল। আবার তিনি যখন তার কাজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, স্বাধীন ভারতে তিনি যখন আর পথ সামলাতে চাইছেন না, রিজাইন করতে চাইছেন, এবং তখন দেখা যাচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী কি বলছেন, লাল বাহাদুর শাস্ত্রী এবং পার্লামেন্টেও এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেও যখন তোমরা দেখবে ডিবেট হচ্ছে, একটা কি ডিবেটটা এটা নিয়ে হচ্ছে, মানে এই যে বলা হচ্ছে যে একটা 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 কি বলবো, যে একটা অলিগার্কি তৈরি করে রেখেছে, অলিগার্কি তৈরি করে রেখেছে। আজাদ প্যাটেল নেহেরু আর তিনজনের নামই তো ছিল বোধহয় না, আজাদ প্যাটেল নেহেরু আর একটা বোধহয় নাম ছিল, চন্দ্রশেখর আজাদ, চারটার নাম কি? নেহেরু, প্রসাদ আজাদ, রাজেন্দ্র প্রসাদ। তো এই যে চারজন ব্যক্তি, এই চারজন ব্যক্তি যে একটা অলিগার্কিক একটা সিস্টেম ডেভেলপ করে রেখেছিল, একটা গোষ্ঠীতন্ত্র তৈরি করে রেখেছে। চারজনে মিলে যে ডিসিশনসটাতে বেসিক্যালি বোঝা যাবে যে মোটামুটিভাবে সেগুলো ডিসিশনস, বাকিটা সেখানে কিন্তু এক প্রকার সাবঅর্ডিনেট, তাদের কথার বিশেষ কোনো মূল্য থাকতো না। এরাই ফিলোসফি নিয়ে আসতো, এরাই সমস্ত কিছুকে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতো, বিচার করতো। এরা কেন, তার অন্যতম কারণ হচ্ছে, এটা তোমরা জানো যে 1947 ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে তোমরা জানো যে এরাই সমস্ত হর্তাকর্তা ছিল, বড় বড় পোস্ট পজিশনসগুলোতে এরাই ছিল। এটা একটা স্বাভাবিক বিষয়। যাই হোক, এটা তো ছিলই। এরপরেও আমরা দেখতে পাবো যে ওই যে নেহেরু আর প্যাটেলের মধ্যে যে এত সখ্যতা, এত বন্ধুত্ব, তাদের মধ্যে এত কথার মিল, এত অপিনিয়ন্সের মিল, যেখানে একটা নিজের একটা গোষ্ঠীতন্ত্র তৈরি করে রেখেছে, এবং পুরো এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটাকে তারা ডমিনেট করছে, যে তারা পলিসি প্রোগ্রাম ফিলোসফি তারা নিয়ে আসছে, আর সেটার উপর বাকিরা হয়তো সেখানে নিজেদের অপিনিয়ন্স দিচ্ছে। এই যে এমন জায়গায় সেখানে তারা এমন একটা ডমিনেশন রেখেছে। তো সেখানেও আমরা দেখতে পাবো যে আজাদ, প্যাটেল আর হচ্ছে ইয়ের মধ্যে,
সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেহরুর মধ্যে প্রথম এই ভিপি মেননকে কেন্দ্র করেই কিন্তু দ্বন্দ্ব দেখা গেল। তাদের মধ্যে একটা টাসলসও দেখা গেল, একটা আইডিওলজিক্যাল সেখানে কিন্তু বলা যেতে পারে, সেখানে কিন্তু একটা কন্ট্রাডিকশনও দেখা গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সরাসরি। যে নেহরু যেটা প্রস্তাব করছেন, প্যাটেল সেটাকে উড়িয়ে দিচ্ছেন, বলছেন না আমি এটা মানবো না, এবং তিনি বলছেন যে এর বিকল্প তার কাছে আইডিয়া আছে এবং তার কাছে যুক্তি আছে এবং তিনি সেটাই চান। নেহরু এবং সেটা মেনে নিতে বাধ্যও হয়েছেন এক প্রকার, যদিও প্রপার এনাফ যুক্তি ছিল সেটা। তো নেহরু যখন বলছেন যে আমি এই যে ভারতবর্ষ আমরা যখন স্বাধীন হচ্ছে তখন সেই স্বাধীন ভারতবর্ষে তখন এই পুলিশি অ্যাডমিনিস্ট্রেশন আর থাকবে না, পুলিশি স্টেটের কনসেপ্ট আর থাকবে না, পুলিশ স্টেটের কনসেপ্ট আর থাকবে না। এখানে পুলিশ স্টেটের বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যদি না থাকে তাহলে কি হবে, মানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে একটা যে ব্রুটাল ফোর্স তারা ব্যবহার করে, ইউজ করে, যে সেখানে তারা ডমিনেট করার চেষ্টা করে, মানুষকে কন্ট্রোলে রেখেছিল যেভাবে জানো তোমরা, যে বন্দুকের ভয় দেখিয়ে সেখানে ডিভিশনাল পলিটিক্স খেলা খেলে, তারপরে সেখানে ডিলে প্রসেস, এই যে এগুলো অ্যাডমিনিস্ট্রেশনের যেগুলো তোমরা ফাংশনস জানো, যে প্রথমে তোমাকে বলবে যে ঠিক আছে আমি দেখছি বলে তোমাকে বলবে যে তুমি 1 মাস পর এসো, 1 মাস পর যাবে যখন তখন বলবে আরও কিছুটা সময় দেখছি, আলোচনা চলছে, তো ডিলে করে 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 তোমাকে বিরক্ত করিয়ে তুমি যাওয়া বন্ধ করে দেবে, সো সমাধান হয়ে গেল এক প্রকার এটা। তো ডিলে অ্যান্ড হচ্ছে উইন, ডিলে অ্যান্ড উইন, ডু ডিলে অ্যান্ড উইন দ্য গেম, এই যে ডিলে করো এবং গেমটা জিতে ফেলো। তো এটা আমরা দেখতে পাবো যে ব্রিটিশ পিরিয়ডে এটাই হয়েছে, ব্রিটিশরা এটাই করে এসেছে, তো এটাই আমরা দেখতে পাবো। আবার তোমরা এটাও দেখবে যে ডিলের পাশাপাশি তারা ডিভিশন, যখন দেখছে যে ডিলে করে হচ্ছে না, একটা বড় প্রেশার তাদের মধ্যে থেকে আসছে, তখন তারা দেখবে যে ওদের মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করে দাও, যে যারা দাবিটা নিয়ে এসছে তখন দেখো যে ওদের কটা মাথা আছে, যদি দেখা যায় যে একের অধিক মাথা আছে তখন একটা মাথাকে এক সময় ডাকো, ডেকে তাদের সঙ্গে পরামর্শ করো, একসঙ্গে ডাকা যাবে না, আলাদা আলাদা সময় ডাকলে ওদের মধ্যে এমনিতে হিংসা ঢুকে যাবে, বা ওদেরকে যদি একটুখানি প্রলোভন দেখানো হয় তাহলে ওই গ্রুপ থেকে সে বেরিয়ে আসবে। তো ডিভিশন হয়ে গেল, তাদের মধ্যে ডিভিশন হয়ে গেলে তখন কি হবে, চলো তখন ওদের উদ্দেশ্যটাকে ব্যাহত করাটা ইজি হয়ে যাবে। সো তাদেরকে প্রলোভন দেখিয়ে তখন কি করে, যেমন দেখবে যে বিভিন্ন সময় সরকার করেছে এবং ভারতবর্ষে এখনও এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়, তোমরা এগুলো ভালো করেই জানো, এগুলো অ্যাডমিনিস্ট্রেশনের পুরনো সব নিয়মকানুন, এবং এটা কমপ্লিটলি তারা ছেড়ে দিতেও পারবে না, কারণ এটা তাদের কাজেরও একটা বড় পেশাগত বলতে পারো, একটা ডিসিপ্লিনও বটে। এটা কমপ্লিটলি ছুড়ে ফেলে দিলে তাহলে হয়তো সেখানে অ্যাডমিনিস্ট্রেশন তার গুরুত্বটাই হারিয়ে ফেলবে, তো করতেও পারবে না তারা। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কি যে তারা একদিকে যেমন ডিলে অ্যান্ড হচ্ছে ডিভিশন, ডিলে করে তেমনি হচ্ছে ডিভিশনও তারা করার চেষ্টা করে। তো এগুলো ছিল তাদের, এবং তারা হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু যখন ডিলে এবং ডিভিশন করে হচ্ছে না তখন তারা পুলিশ প্রয়োগ করে, পুলিশ ব্রুটাল ফোর্স প্রয়োগ করে, তারা লাঠিচার্জ করে, তারা জেলে পুরে দেয়, তারা সেখানে দেখবে সেখানে তোমাকে আশেপাশে তোমাকে দেখবে যে সেখানে কি করবে, বিভিন্ন রকমভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমার ছেলে মেয়েকে ক্ষতি করবে, নইলে তোমার ব্যাংকিং অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ যারা সরকারের বিরোধিতা করছে, দেখছো তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হচ্ছে, তাদের দেখবে নামে কেস করা হচ্ছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো এগুলো কিন্তু একেবারে অ্যাডমিনিস্ট্রেশনের কতগুলো স্বাভাবিক সত্য। তো ব্রিটিশ পিরিয়ডে এগুলো তো এক্সট্রিম লেভেলে হতো, তো যেহেতু ব্রিটিশ পিরিয়ডে এগুলো এক্সট্রিম লেভেলে হতো এবং আমাদের ন্যাশনালিস্ট ফ্রিডম ফাইটার্স যারা ছিল তাদের উপর যেহেতু অ্যাপ্লাই হতো, তো সেই কারণে নেহরু চেয়েছিল যে এই রকমের একটা ব্রুটাল একটা সংগঠনকে বা একটা আইডিয়াকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি রাখবেন না, তিনি বিউরোক্র্যাটদেরকে কি করবেন, দুর্বল করে দেবেন এবং এদেরকে সাবঅর্ডিনেট বানিয়ে দেবেন, এক প্রকার এদের স্বাধীনতাটা কেড়ে নেবেন অনেকটা। এটা তার আদর্শ ছিল, কারণ স্বাধীন ভারতে এরা যে ধরনের হিংসা প্রয়োগ করে, যে ধরনের ডিভিশন পলিটিক্স খেলে, যে ধরনের এরা ডিলে অ্যান্ড পলিটিক্স খেলাটা খেলে, এগুলো ঠিক নয়, এগুলোর কোনো জায়গা নেই। নেহরুকে তখন হচ্ছে প্যাটেল বোঝানোর চেষ্টা করছেন ওই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যে এই ধরনের আবেগের বশে ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, কারণ ইন্ডিয়ার পজিশনসটা এখনও কিন্তু খুব একটা বেশি বদলায়নি। ইন্ডিয়ার পজিশনস এই মুহূর্তে যেখানে আছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের মানচিত্রের দিকে তাকালেই সেটা বোঝা যাবে কি না, 565টা রাষ্ট্রে সেটা অটোনোমাস রাষ্ট্র আছে, দেশ আছে, রাজ্য আছে। তো তারা সেখানে কিন্তু ভারতবর্ষে কিন্তু ঢুকতে চাইবে না যদি ভারতবর্ষের এইরকমভাবে যে সেখানে তাকে ভালোবাসার সাথে সাথে যদি তাকে সেখানে পানিশমেন্টও না দিতে পারে, ভারতবর্ষে তারা ঢুকতে চাইবে না, তারা বলবে আমি স্বাধীন দেশ থাকবো। তো ভারতবর্ষের মানচিত্রের মধ্যে এই কোনো এতগুলো দেশ রাজ্য যারা স্বাধীন থাকবে, সেটা কি ভারতবর্ষের কি ইন্টিগ্রিটি, ভারতবর্ষের কি সোভারেনিটি, ভারতবর্ষের জন্য কি সেটা ইউনিটিকে ধরে রাখার জন্য যথেষ্ট নয়, সেটা নয়। তো কাজেই ভারতবর্ষকে ইন্টিগ্রেট করার জন্য এখানে কি করতে হবে, এই 565টা রাজ্যকে যদি এখন ভারতবর্ষের এই আমব্রেলার মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে এই যে ব্রুটাল যে এদের ফিলসফি, সেই ফিলসফি বা একটা যে নেগেটিভ ফিলসফি এরা সবসময় ব্যবহার করে, এটাকে ছুঁড়ে ফেলে দিলে হবে না, এটাকে কিন্তু ব্যবহার করতে দিতে হবে। এই ভিপি মেননই সেটা করবে,
তো ভিপি মেনন তো রিজাইন করতে গেছিলেন, প্যাটেল তখন বললেন যে তুমি রিজাইন কেন করবে, রিজাইন করার দরকার নেই, তুমি বরং আমাকে হেল্প করো, আমি জানি তোমার একটা বড় অবদান আছে, সেই কারণে তোমাকে অ্যাডমিনিস্ট্রেশনে চাওয়া হচ্ছে না, তোমার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া আছে সরকারের, বাট আমি তোমাকে সমর্থন করছি, তোমাকে আমি সাহায্য সহযোগিতা করছি এবং থাকতে পদে, এবং তুমি আমাকে সাহায্য সহযোগিতা এটা করো যে তুমি কি করবে, যে দেশগুলোকে যে রাজ্যগুলোর কাছে গিয়ে যাও, গিয়ে তাদেরকে বলো যে ভারতবর্ষের মধ্যে তোমাকে অন্তর্ভুক্তিকরণ তোমার হবে, তোমাকে এই প্রপোজাল নিয়ে এসেছি ভারত সরকারের হয়ে এবং তোমাকে মেনে নিতে হবে, এবং যদি না মেনে নেয় তারপরে তুমি কি করবে সেটা তুমি ভালো করেই জানো, তো সেটা তুমি করো, কি করবে যা করতে হবে তুমি করো। একটা ফ্রি হ্যান্ড এই ভিপি মেননকে দিয়ে দিয়েছিলেন। ভিপি মেনন সেই ফ্রি হ্যান্ড পেয়ে, স্বাধীনতা পেয়ে তিনি কি করেছিলেন, এই 565টা ভূখণ্ডকে ভারতবর্ষের মধ্যে এক এক করে তিনি ঢুকানোর চেষ্টা করেছেন। এই হচ্ছে সেই ভিপি মেনন, ঠিক আছে। তো যিনি ভারতবর্ষকে স্বাধীন ভাঙলেন প্রথমে, ব্রিটিশ পিরিয়ডে লর্ড মাউন্ট ব্যাটেনকে সেই সময় তিনি এই ধরনের একটা প্রপোজাল দিলেন যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো ভাগে ভাগ করে দাও, ধর্মের ভিত্তিতে দেশ ভাঙো, আর সেই ভিপি মেননকেই কাজে লাগিয়ে প্যাটেল তখন কিন্তু এইখানে কিন্তু করার চেষ্টা করলেন কি, দেশটাকে ইন্টিগ্রেটও করার চেষ্টা করলেন, অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যেই যেগুলো ছিল অটোনমাস রাজ্য সেগুলোকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্তিকরণ করার কাজটাও করেছে। এবং যারা সহজ সোজা ভাষায় রাজি হয়নি, যারা বুঝিয়ে শুনিয়ে রাজি হয়নি, যারা প্রপোজালে রাজি হয়নি, তাদের উপর কিন্তু ব্রুটাল ফোর্স প্রয়োগ হয়েছে। এবং তোমরা জানো যে হায়দ্রাবাদের অবস্থা কী হয়েছিল, হায়দ্রাবাদের নিজামের অবস্থা কী হয়েছিল, তো এগুলোই কিন্তু করা হয়েছে। এবং জম্মু কাশ্মীরের কথাও তোমরা জানো যে কী হয়েছে, তো এগুলোই কিন্তু তার কিন্তু এগুলো ব্রেন থেকে বের হওয়া কতগুলো বিষয় ছিল। তো এগুলো আমাদের ভিপি মেননের কথা মনে করিয়ে দেয়। আবার প্যারালালি এদিকে তোমরা দেখতে পাবে যে সেই সময় এটা মানে নিয়ে ডিবেট হচ্ছে যে 312 নম্বর যে আর্টিকেলটি আছে, এই 312 নম্বর আর্টিকেল যেখানে বিউরোক্রেসির কথা বলা হচ্ছে, সেই বিউরোক্রেসিকে কতটা স্বাধীনতা দেওয়া হবে, তাদের জবের সিকিউরিটি কতটা থাকবে, তো সেখানেই ওই ডিবেটে এই প্রসঙ্গেই তখন এটা আলোচনা হচ্ছিল, সেই ডিবেটের সেই আলোচনা সেই ইস্যুকে কেন্দ্র করেই যে তিনি চাইছেন কি, যেহেতু ভিপি মেননের এই ধরনের একটা জ্বলন্ত উদাহরণ তার কাছে আছে নেহরুর কাছে, তো তিনি নেহরু চাইছিলেন না যে এরা শক্তিশালী থাকুক, আরও স্বাধীন ভারতেও শক্তিশালী থাকুক। তো এই 312 নম্বর আর্টিকেলটাকে নিয়ে তখন কন্ট্রোভার্সি হচ্ছিল। ভালো করে দেখবে, এগুলো একাধিকবার এই আর্টিকেলটা পরীক্ষায় জানতে চেয়েছে, সেগুলো তোমাদের ক্লাসেও আমি একাধিকবার কোয়েশ্চেন্স অ্যানালিসিস করতে গিয়ে বলেছি, বা ক্লাসেও টপিক পড়াতে গিয়ে বলেছি, তো ভালো করে দেখে নিও। তো ওটা হচ্ছে সেই গল্পটা। যাই হোক, গভীরে অনেক চলে গেছি, বেরিয়ে আসার চেষ্টা করি। লিগ্যাল অ্যাপ্রোচটা দেখো, লিগ্যাল অ্যাপ্রোচটা হচ্ছে এখানে যে এই যে মডার্নিটি অফ ট্র্যাডিশনস রুডলফের, সেটা হচ্ছে লিগ্যাল অ্যাপ্রোচ। বাকি দুটো আমি তোমাদের যখন মরিস জোন্স পড়াবো তখন বলে দেবো, ঠিক আছে, আপাতত অনেক সময় লেগে যাবে নইলে। তো মডার্নিটি অ্যান্ড ট্র্যাডিশনস এই যে বইটা তোমরা দেখলে 1967-এ যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে লিগ্যাল অ্যাপ্রোচকে ব্যবহার করা হয়েছে। বলো কি বলছো? আচ্ছা স্যার, আপনি 312 নম্বর ধারায় মানে আমলাতন্ত্রের ক্ষমতা কার্যাবলী এটার কথা বললেন? কি 312 নম্বরে? 312 নম্বরে আপনি মানে এই যে আইএস আইপিএস মানে এই যে আমলাতন্ত্র তাদের ক্ষমতা কার্যাবলী এসবের কথা বললেন? হ্যাঁ, তাদের জবের সিকিউরিটির কথা। অল ইন্ডিয়া সার্ভিসেস কথা বলা হয়েছে, মানে তারপর 13 ওটাই অল ইন্ডিয়া সার্ভিসে কারা আছে? আইএস আইপিএস আর হচ্ছে আইএফএস, ইন্ডিয়ান ফরেস্ট। ক্ষমতা অন্য ধারাতে বলা হয়নি? হ্যাঁ, মানে অল ইন্ডিয়া সার্ভিস কথা বলা হয়েছে 312, আর 313, 14 এগুলোতে মানে তাদের ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়নি। ওখানেই জবের সিকিউরিটি আছে, দেখো ওখানে একটু ভালো করে ডিটেলসে দেখো, আরো সাব আর্টিকেলগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। 312 নম্বরে ওগুলোই জবের সিকিউরিটির কথা বলা হয়েছে, তাদের ক্ষমতাটাই কতটা থাকবে ওটাই বলা হয়েছে, ওগুলোই হচ্ছে 312কেই ডিনোট করছে। ভালো করে দেখো, ঠিক আছে, পাবে ওখানে 312 একাধিকবার পরীক্ষায় এসেছে আর্টিকেলটি, ঠিক আছে, দেখে নিয়ে বলো আমাকে পরে। লিগ্যাল অ্যাপ্রোচে চলে আসো। লিগ্যাল অ্যাপ্রোচ বলছে এখানে দ্য মডার্নিটি অফ ট্র্যাডিশনস, রুডলফ, মডার্নিটি অফ ট্র্যাডিশন, অর্থাৎ যে তার 1967-এ যে বইটা বেরোলো, প্রথম বই আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি লিগ্যাল অ্যাপ্রোচকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আইনি দৃষ্টিতে সব কিছুকে তিনি দেখার চেষ্টা করেছেন, আইন কি আছে এবং সেই আইনের মধ্যে থেকে আইনের ব্যবহারটা কেমন হয়েছে, প্রয়োগটা কেমন হয়েছে, এবং ট্র্যাডিশন সেখানে কীভাবে একটা রোল প্লে করেছে, এই ধরনের বিষয়গুলো নিয়েই তিনি চর্চা করেছেন। লিগ্যাল অ্যাপ্রোচের একটা বিষয়কে তিনি আলোচনা করেছেন, এগুলো আমরা এখানে দেখতে পাবো। দেখে নিও এখানে লিগ্যাল অ্যাপ্রোচকে ব্যবহার করে কীরকমভাবে এখানে বলা হয়েছে যে লিগ্যাল অ্যাপ্রোচকে এখানে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়েছে, যে ওই যে আর কি, যে ভারতের মধ্যে অন্তর্ভুক্তিকরণ করতে হবে 1947-এ, তো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনস, তো সেখানে আইন যেগুলো আছে সেই আইনকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে সেখানে তাদের কি করতে হবে, যে অন্তর্ভুক্তিকরণ করতে হবে। 1956-এ যে রিস্টেড রিঅর্গানাইজেশন হলো সেটা আইনের ভিত্তিতেই করা হলো। তো এই সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে, যে যা আইনের মধ্য দিয়ে আইনের শাসন হয়েছে, এবং সেগুলোকেই তিনি ওখানে আলোচনা করার চেষ্টা করেছেন।
এগুলো যখন তোমরা বই পুরোটা প্রাইমারি বই পড়বে তখন আরো বিস্তারিত জানতে পারবে, এখানে অবকাশ নেই এত ডিটেলসে জানার। 13 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। 13 নম্বর কোয়েশ্চেন বলছে হু কলস ইলেকশনস কমিশন অফ ইন্ডিয়া অ্যাজ অ্যান এফেক্টিভ বুলওয়ার্ক অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। রিপিট কোয়েশ্চেন্স দেখলে তোমরা, ইলেকশনস কমিশনকে ফ্রি অ্যান্ড ফেয়ার বুলওয়ার্ক অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনসের জন্য এখানে যিনি কিন্তু রেসপন্সিবল করছেন তিনি হচ্ছেন রুরাল ফান্ড। অর্থাৎ তিনি বলছেন যে এটা বড় একটা প্রাচীর বলতে পারো, বড় একটা শক্তি বলতে পারো, যে সে কি করেছে, যে ভারতবর্ষের নির্বাচন ভালোভাবে সম্পূর্ণ করেছে, ফ্রি অ্যান্ড ফেয়ারলি তিনি এখানে ইলেকশনসটা কন্ডাক্ট করার চেষ্টা করেছে, সেটা রুডলফি বলেছে। এবং তার পরিণতিতে এটাই হয়েছে যে ইলেকশনস এখানে ডেমোক্রেসি সাস্টেইন করে গেছে, ডেমোক্রেসি কিন্তু ব্রেক করেনি। 14 নম্বর কোয়েশ্চেন বলছে স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ কারা ব্যবহার করেছে। তো স্ট্রাকচারাল ফাংশনাল পার্সপেক্টিভ তোমরা জানো, এই কোয়েশ্চেনটা আগেও তোমাদের এসেছিল পরীক্ষায়, রাজদীপ কোঠারি পড়াতে গিয়ে বলেছি ডিটেলসে, এখন আর সেটা আলোচনা করছি না। তো মরিস জোনস পড়াতে গিয়ে আবার সেটা আসবে। তো মরিস জোনস এন্ড রাজনী কোঠারি বলেছে, বাকি এরা দুজন হবে না। এখানে রুডলফ কিন্তু তোমরা দেখলে যে লিগাল পার্সপেক্টিভটাকে ব্যবহার করেছে, ঠিক আছে। যখন তোমাদের আমি কম্পারেটিভ পলিটিক্সটা পড়াবো তখন এগুলো ডিটেলসে বলবো যে কি লিগাল বলতে কি বোঝায়, ইনস্টিটিউশনাল বলতে বোঝায় কি, হিস্টোরিক্যাল বলতে কি বোঝায়, কম্পারেটিভ বলতে কি বোঝায়, সেখানে তোমাদের বিহেভিয়ারাল বলতে কি বোঝায়, পোস্ট বিহেভিয়ারাল বলতে কি বোঝায়, এই সমস্ত বিষয়গুলো তখন তোমরা ভালো করে জানতে পারবে, ঠিক আছে। তখন এগুলো ডিটেলসে বলবো, ওগুলো তখন পাবে। স্ট্রাকচারাল ফাংশনাল একটা অ্যাপ্রোচ, এগুলো তখন তোমরা পাবে এবং পার্থক্যগুলোও সেখানে তোমরা করতে পারবে। একটা প্যাসেজ দিয়েছে এখানে, তাদের প্যাসেজটা দেখে নিও, কিছু আইডিয়া পাবে কি ধরনের লেখা তারা লেখে। সো এটা তাদের একটা আর্টিকেল থেকেই দিয়েছে। আর্টিকেলটি জানো যে সেখানে হচ্ছে এক্সপ্লেনিং হবে, এটা এক্সপ্লেনিং ইন্ডিয়ান ডেমোক্রেসি হবে, এক্সপ্লেনিং ইন্ডিয়ান ডেমোক্রেসি 50 ইয়ার্স পার্সপেক্টিভ হবে। এখানে বানানগুলো ভুল হয়েছে সব, এটা পুরোনো পিডিএফ থেকে নেওয়া, তো তাই পরিষ্কারভাবে আসেনি, ও বোধহয় এটা কারেক্ট করেনি। তো দেখে নিও, এটা ভালো করে আর্টিকেলটা দেখে নিও, এখান থেকেই নেওয়া এগুলো, ঠিক আছে। সো এটা হচ্ছে ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনসের কথা বলছি, দেখে নিও আর্টিকেলটি সোর্স আমি তোমাদের আরেকটা কোয়েশ্চেন্স দিয়েছিলাম, ওখানে লেখা আছে, পাবে এটা পরে। পরের প্রশ্ন দেখো কি বলছে, হু ডিসক্রাইব দ্য ইন্ডিয়ান ইকোনমি অ্যাজ বুলোক্রাট ক্যাপিটালিজম। রিপিট কোয়েশ্চেন্স, রুডলফ। এরপরেরগুলো মোটামুটি রিপিটই আছে, দেখতে পাচ্ছি আমি। ম্যাচ দ্য ফলোয়িং বলছে, ম্যাচ দ্য ফলোয়িংস এখানে দেখতেই পাচ্ছ, উইক স্ট্রং স্টেট, এক্ষুনি বললাম উইক স্ট্রং স্টেট যখনই বলবে তাহলে রুডলফই হবে, তাহলে রুডলফ, তাহলে বি 2তে হয়ে গেল রুডলফ। ভালো করে দেখে নাও, বাকিগুলো আমরা অতুল কোহলি, আশিস নন্দী, চিনবিনায়ক এগুলো পড়বো, তখন ডিটেলসে বলে নেবো, ঠিক আছে। তখন এগুলো আবার রিপিট হবে, তখন ওদের সম্পর্কে এক্সপ্লেন করবো। তো এখানে উইক অ্যান্ড স্ট্রং বলতে কি বুঝিয়েছে সেটা এক্সপ্লেনও করে দিলাম, লেখাও আছে, দেখে নিও। 18 নম্বর কোয়েশ্চেন্সে দেখো, ডিমান্ড পলিটি, কমান্ড পলিটি কে ইনান্সিয়েট করেছে। রিপিট কোয়েশ্চেন্স, আবার রুডলফ করেছে, গুজরাট সেটে এসেছে। চলে আসো এখানে, আবার একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা ভালো করে দেখে নিতে পারো, দেখে নিয়ে কোয়েশ্চেন্সটা সলভ করতে পারো, ঠিক আছে। দেখে নিয়ে সলভ করে নিও নিজের মতো করে, ভালো হবে। এরপরে দেখো এখানে ডিসেম্বর 19-এ এসেছে গুজরাটের কোয়েশ্চেন্স, ভালো করে দেখবে। গুজরাটের কোয়েশ্চেন্সগুলো বাই দ্য ওয়ে ভালো করে দেখবে, কারণ এগুলো কিন্তু নেটে কমন আসছে, নেটে তুলে দিচ্ছে, সো এগুলো ভালো করে দেখবে। রুডলফ বলেছে এখানে, দেখে নাও, বাঁ দিকে রুডলফ, ডান দিকে কি আছে, তাহলে বাঁ দিকে আছে এখানে এটা হতে পারে ইন্ডিয়ান স্টেট এমবেডেড ইন গ্রুপ অ্যান্ড ক্লাস প্লুরালিজম। যে ইন্ডিয়ান যে রাষ্ট্র, ভারতীয় যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা মোটামুটিভাবে কি নিয়ে তৈরি হয়েছে বলতে পারে, বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন যে বহুত্ববাদী যে কনসেপ্ট আছে, বহুত্ববাদী যে বিভিন্ন শ্রেণী আছে, সেই সমস্ত শ্রেণীগুলোকে নিয়ে তৈরি হয়েছে। তো বিভিন্নতাকে তুলে ধরেছেন, এটা তো ইনি হবেন, বুঝতেই পারছো ডিরেক্টলি এটা মিল খাচ্ছে। এতটা পরিষ্কার হচ্ছে না ব্যাপারটা, স্ট্রং স্ট্রেট ফরওয়ার্ড কোনো টার্মিনোলজি ব্যবহার করেনি, বাট আইডিয়াটা নিশ্চয়ই তোমরা ধরতে পারছো আইডিয়াটা। বাকিগুলো আমরা আলোচনা করবো, হামজা আলাবি, পার্থ চ্যাটার্জি, যেগুলো আলাদা করে আমরা পড়বো, যখন পড়বো তখন ডিটেলসে এইগুলো নিয়ে বলে দেবো। 21 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, হু হ্যাজ কনসেপচুয়ালাইজ দ্য আইডিয়া অফ ডিমান্ড পলিটি অ্যান্ড কমান্ড পলিটি। রিপিট কোয়েশ্চেন, জম্মু কাশ্মীরে 2022-এ এসেছে। জম্মু কাশ্মীরের কোয়েশ্চেনগুলো রিপিট করছে ওয়েস্ট বেঙ্গল সেটে, বারবার বলেছে তোমাদের, জম্মু কাশ্মীরের কোয়েশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গল সেটে রিপিট করছে, হুবহু তুলে দিচ্ছে। এর আগের পরীক্ষায় দেখলাম তো 22-23টা কোয়েশ্চেন ডিরেক্ট তুলে দিয়েছে। তো একটা প্রশ্ন যদি কেউ খেলে দিই, প্রশ্নপত্র সলভ করে যেত, তাহলে সে কিন্তু 22-23টা প্রশ্ন কমন পেয়ে যেত। কাজে এই ভুলগুলো করবে না, পরীক্ষা দিতে গেলে জম্মু কাশ্মীরের কোয়েশ্চেনগুলো সলভ করেই যাবে, যেহেতু কমন আসছে, হুবহু তুলে দিয়েছে, মনে হচ্ছে যেন কপি পেস্ট করেছে। 22 নম্বর প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন বলছে, হু অ্যামং দ্য ফলোইং মার্ক দ্য প্লুরালিজম ইন ইন্ডিয়া অ্যাজ স্টেট ডমিনেটেড প্লুরালিজম এবং ইনভলিউটেড প্লুরালিজম। তো স্টেট ডমিনেটেড প্লুরালিজম মানে হচ্ছে যে স্টেট
বহুত্ববাদকে সেখানে কি করবে, এক প্রকার ডমিনেট করবে। দেখো এখানে বলে দিয়েছে যে স্টেট ডমিনেটেড প্লুরালিজম রেফার্স টু আ সিচুয়েশন, একটা অবস্থাকে সেখানে রেফার করছে। কি বলছে, ওয়ার দ্য স্টেট এক্সারসাইজ সিগনিফিক্যান্ট কন্ট্রোল ওভার দ্য প্লুরালিস্টিক ফোর্সেস উইদিন সোসাইটি। সমাজের মধ্যে যে বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর উপরে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে হচ্ছে স্টেট। তো এটাই হচ্ছে স্টেট ডমিনেটেড প্লুরালিজমের কনসেপ্ট, বেসিক আইডিয়া। আর ইনভলিউটেড প্লুরালিজম কোনটা? ইনভলিউটেড প্লুরালিজম হচ্ছে যেটা হচ্ছে অভেদ্য প্লুরালিজম, যেটাকে ভেদ করা যাবে না। তো অনেকগুলো গোষ্ঠী আছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া আছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে কম্পিটিশন চলছে, এবং এই প্লুরালিজমের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে পূরণ করাটাও সেই কারণে অনেকটা ডিফিকাল্ট। তো এই কারণে বলছি এটা, এই কারণে টার্মিনোলজি যেটা তিনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে ইনভলিউটেড প্লুরালিজম। তো দেখো বহুত্ববাদ নিয়ে কথা বলতে গিয়েও তিনি এখানে একটা মধ্যরাস্তা অবলম্বন করছেন, স্টেটেরও কথা বলছেন, আবার দেখো জনগণের যে বেসিক ফিচার্সগুলো আছে বা সোসাইটির যে বেসিক ফিচার্সগুলো আছে, যে সেখানে একটা টাসলস চলছে, কম্পিটিশন চলছে, একটা সেখানে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, সেগুলোরও কথা বলছে। তো ব্যালেন্স, তো সব জায়গাতেই তারা এই ব্যালেন্সটা করার চেষ্টা করেছেন। 23 নম্বর প্রশ্ন চলে আসো। 23 নম্বর প্রশ্ন বলছে, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ ডিসক্রাইবড ইন্ডিয়া অ্যাজ আ উইক স্ট্রং স্টেট। আবার রিপিট কোয়েশ্চেন্স, এটা বোধহয় গুজরাটে বা কোথাও এসেছিল, নামটা লেখা হয়নি, পরে লেখা হবে। তো দেখে নাও, এটা রিপিট কোয়েশ্চেন্স। 24 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ আর in favor of the opinion that caste association are agent of modernity in a traditional society like India। এটা তোমাদের আমি এক্সপ্লেন করেছিলাম এর আগে কাস্ট পড়াতে গিয়ে। তো তখন আমি বলেছিলাম যে কাস্ট যেগুলো গ্রুপগুলো যেগুলো আছে, কাস্ট যে সংগঠনগুলো যেগুলো তৈরি হয়েছে, সেই সংগঠনগুলো কি করেছে না, তারা তাদের নিজেদের কাস্টের ইন্টারেস্টকে ফুলফিল করার জন্য এই সংগঠনগুলো তৈরি করেছে। এবং তুমি যদি ওই গোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করেছো বা কোনো একজন ব্যক্তি যদি কাস্টের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং সে যদি সেই কাস্টকে নিয়ে, কাস্টের মানুষজনকে নিয়ে যে একটা সংগঠন তৈরি হয়েছে, সেই সংগঠনের যে যদি সে মেম্বারশিপ নিয়েছে, তাহলে তাকে সেখানে নিয়মিত মেম্বারশিপের ফিসও পে করতে হবে। এবং এটার মধ্য দিয়ে সে কি করছে না, সেটার মধ্য দিয়ে সে ওই কাস্টের যে সংগঠন সেটার মেম্বারশিপ নেওয়ার মধ্য দিয়ে সেটার একটা সে সদস্যতা পেল, বা ওই বলতে পারো যে সে একটা পার্ট হয়ে উঠলো, এবং পার্ট হওয়ার সুবাদে সে কী করছে না, সেই গ্রুপটা আলটিমেটলি সরকারকে প্রেশারাইজ করে সেখানে কিন্তু সংশোধন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যদিও এটার থেকে তারা বিচ্যুতিকরণ হচ্ছে না, যে সরাসরি তাদের আইডেন্টিটিটা ত্যাগ করে যারা চলে যাচ্ছে বা সরকার তাদেরকে ত্যাগ করাতে পারছে, এটা কমপ্লিটলি হচ্ছে না, বরং ওখানেই কি হচ্ছে, ওখানেই ওই বাক্সটা ওটাই রেখে দিয়ে বাক্সের ভেতরের জিনিসপত্রগুলোকে একটু ঝাড়াই মোছাই করে দেওয়া, একটুখানি অদল বদল করা, এইগুলোই হচ্ছে, বিশেষ কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো এগুলো আমরা কিন্তু দেখতে পাবো ইন্ডিয়ান ডেমোক্রেসির ক্ষেত্রে, যে মডার্নাইজেশন এখানে অ্যাপ্লাই হয়, কিন্তু বাক্সটা হচ্ছে ট্র্যাডিশনাল, তার ভেতরের এলিমেন্টসগুলো হচ্ছে মডার্ন, একটু অদল বদল করা হয়েছে, বা ট্র্যাডিশনাল এলিমেন্টসগুলো হয়তো ভেতরে অদল বদল করা হয়েছে। এটাই হচ্ছে বেসিক আইডিয়া। এটাই আমরা এখানে দেখতে পাবো যে কাস্ট অ্যাসোসিয়েশনটা এইরকমভাবে কি হয়েছে, যে মডার্নিজমসকে প্র্যাকটিস করেছে তারা। হ্যাঁ, কাস্ট অ্যাসোসিয়েশনগুলো এইরকমভাবে মডার্নিজমকে প্র্যাকটিস করেছে। উদাহরণ দিচ্ছিলাম গতকাল তোমাদের, এবার এই ধরনের উদাহরণ সব জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে এখানে এখন আমরা গীতা পাঠ করছি, মডার্নিজম মানে হচ্ছে ওয়েস্টার্ন মডার্নিজমে সবসময় তারা কি দেখেছে না, সেপারেশনস বিটুইন রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স করেছে তারা। তাদের মডার্নিজম সেই কথা বলে, সেপারেশনস বিটুইন রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স অ্যান্ড এথিক্স, এগুলোর মধ্যে তারা সেপারেশনস করেছে, ডাইকটমি তারা করেছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পলিটিক্সকে সেখানে ডাইকটমি করেছে। কিন্তু এখানে কমপ্লিটলি তা হতে পারেনি। এখানে আমরা কি দেখতে পাবো, যে এই ডাইকটমিটা হয়নি, এই সেপারেশনসটা এখানে হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে এক প্রকার কি হয়েছে, যে আগের ওই মডেলটাই আছে, জাস্ট ভেতরের হয়তো ইঞ্জিনটা একটু বদলে দিয়েছে। সেখানে আমরা দেখতে পাবো যে সেই ধর্মই প্র্যাকটিস হচ্ছে, কিন্তু ধর্মটা প্র্যাকটিস হচ্ছে কিসে, ধর্মটাই আছে, ধর্মের ফলটাই আছে, কিন্তু দেখতে পাবো সেই ধর্মটা প্র্যাকটিস হচ্ছে এখন মোবাইলে। এখন মানুষ ধর্ম পাঠ করা শিখছে, মোবাইলের মাধ্যমে মানুষ এখন ধর্মের জ্ঞান শুনছে, মোবাইলের মাধ্যমে মানুষ এখন গীতা পাঠ করছে, মোবাইলের মাধ্যমে মানুষ এখন কিন্তু সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু কোরআন পড়ছে, এগুলো হয়তো হচ্ছে। তো মডার্ন টেকনোলজি এসে যে যুক্তির উপর দাঁড়িয়ে যে মডার্ন টেকনোলজি যে চেঞ্জেসগুলো সোসাইটিতে নিয়ে এসেছে, ডেভেলপ কান্ট্রিজে হয়তো সেখানে ধর্ম থেকে রাজনীতি, এথিক্স থেকে পলিটিক্স, এগুলোকে হয়তো সেপারেট করতে পেরেছে, কিন্তু এখানে কিন্তু সেইগুলোকে সেপারেট করা যায়নি, বরং ধর্মকে ওই আধুনিকতার ওই সমস্ত বিষয়গুলোকে এগুলোকেই কাল্টিভেট করার জন্য, এখানকার ট্র্যাডিশনাল সিস্টেমটিকেই কাল্টিভেট করার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে, সেগুলো আমরা দেখতে পাবো। 25 নম্বর কোয়েশ্চেন্স আবার ম্যাচ করতে বলেছে, এটা আমরা রাজনীতি কোঠারি পড়তে গিয়েও বোধহয় পেয়েছিলাম। তো দেখে নাও এখানে কি বলেছে, মহাত্মা গান্ধী তো হয়ে যাবে, তার অটোবায়োগ্রাফি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা তো হবেই। জওয়াহরলাল নেহরু তো এখানে ডিসকভারি অফ ইন্ডিয়া হবে, ঠিক আছে, তার এটা আত্মজীবনী।
এবং রুডলফ অ্যান্ড রুডলফ আমরা দেখতে পাবো কি যে এখানে বইটার নামই বলেছে 1987-এ যেটা প্রকাশিত হলো। 1967-এ তার হচ্ছে প্রথম বই, যেটা ট্র্যাডিশনালিটির কথা বলছে, আর এটা তার হচ্ছে ইকোনমিক্সের কথা বলছে, যে পারস্যুট অফ লাক্সবি। 1987, অর্থাৎ ঠিক 20 বছর পর গিয়ে, প্রথম বইটা প্রকাশিত হওয়ার 20 বছর পর গিয়ে তার এই বইটা বেরোচ্ছে, যেখানে তিনি এই ইকোনমিক্সের এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। যে তিনি সেখানে লক্ষ্মী নামটিকে ব্যবহার করছেন, যে আমাদের যে এখানে যে রিসোর্সের যিনি দেবতা, যিনি যে ভগবান, তিনি হচ্ছেন আমাদের লক্ষ্মী। তো লক্ষ্মীর নামটিকে এখানে তিনি ব্যবহার করছেন, ইংলিশে যাকে বলা হয় লক্ষ্মী। রাজনী কোঠারি তো তোমাদের এটা বলেছিলাম, স্টেট এগেইনস্ট ডেমোক্রেসি ইন হিউম্যান গভর্নেন্স, ভালো করে দেখে নিও, এগুলো রিপিট হচ্ছে। চলো এরপরে পরের প্রশ্ন চলে আসো। পরের প্রশ্ন কি বলেছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ ইনকারেক্টলি ম্যাচ। তো ইনকারেক্টলি ম্যাচ যেটা, সেটা হচ্ছে ইকবাল নারায়ণ। তোমরা আমি দেখলাম যে খুব সিলি জিনিসগুলো পড়েছো, মানে আবেগের বশে করছো, মানে কিছু জন আছো তোমরা শুধু না পড়ে চোখ বন্ধ করে তোমরা এগুলো কোয়েশ্চেন্সগুলো সলভ করো, এগুলো কখনো করতে যাবে না। তোমাদের বারবার বলছি কোয়েশ্চেন্স পড়ে সলভ করবে। তোমরা ভেবেছো এটা তো ইয়ের কোয়েশ্চেন্স, রুডলফের কোয়েশ্চেন্স। চলো তাহলে রুডলফটাই ভুল হবে। কিন্তু একবারও দেখার চেষ্টা করলেন যে না রুডলফের সাথে আছেটা কি, টুক করে ওখানে আনসারটা দিয়ে দিলে যে রুডলফই হবে, কিন্তু রুডলফ নয়। তোমাদেরকে রাজনী কোঠারি যখন পড়িয়েছিলাম তখন বলেছি। তো রাজনী কোঠারি পড়ার পরেও তোমরা কংগ্রেস সিস্টেম রাজনী কোঠারি তোমরা পড়লে, তারপরে এসেও তোমরা কিন্তু এখানেই ঠিক করেছো অনেকে, নামগুলো আমি বলছি না কারো। তো এখানে অনেকের আমি তোমাদের রেজাল্ট দেখি, কে কোনটা ঠিক করছো কোনটা ভুল করছো। তো আমি বোঝার চেষ্টা করি যে ক্লাসে তুমি কি করছিলে, বা কোয়েশ্চেন্সগুলো তুমি কতটা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করো, ওই বা ক্লাসে যেগুলো বলেছি আমি দেখি তোমরা সেগুলোও ভুল করেছো, যে আমি অন্য ক্লাসে বলেছিলাম কিন্তু তুমি ওগুলো আর মাথায় রাখোনি। তো হতে পারে যে তুমি হয়তো সেখানে ক্লাস আমার মতো ক্লাস চলছে, আর তুমি হয়তো অন্য কোনো গল্প গুজব করছো, হয়তো বন্ধুদের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে, বা ক্লাসে অন করে দিয়ে সেখানে হয়তো তুমি খেতে চলে গেছো, খাওয়ার টাইম যেহেতু এটা এখন হয়ে গেছে। তো তোমরা হয়তো এগুলো করছো বলে কি হচ্ছে যে এই প্রবলেমগুলো তোমাদের হচ্ছে। বাট এটাই তোমাদের কিন্তু আত্মবিশ্বাসটাও ভেঙে দিচ্ছে ছোট ছোট করে, তোমাদের যে সিস্টেম থেকে বিচ্যুত করছে, এটা তোমরা বুঝতে পারছো না। তোমাদের এই কারণে বারবার বলছি যে যেটা করবে একটাই করো, মন দিয়ে করো। যাই হোক, এটা নোটিশ করেছি আমি, তাই বলে দিলাম ছোট করে, এটা মাথায় রেখো। এটা ইকবাল নারায়ণ, এটা কিন্তু হবে না। কংগ্রেস সিস্টেম কথাটি বলেছেন যিনি, তিনি হচ্ছেন রাজনী কোঠারি, ক্লাসে তোমাদের পড়িয়েছি। এবং রুডলফ ডমিনেন্ট কাস্টের কথা এখানে কিন্তু সত্যিই বলেছেন। তো ডমিনেন্ট কাস্টের কথা বলেছেন, ডমিনেন্ট কাস্ট এখানে সঠিক উত্তর। মরিস জোনসও আমরা দেখতে পাবো ইন্ডিয়ান পলিটিক্যাল কালচার নিয়ে বলেছেন, যখন আলোচনা করবো তখন বলবো। বাকি এখানে উড জনের নামটা দেখে নাও, দ্য স্টেট পলিটিক্স ইন ইন্ডিয়া ক্রাইসিস অ্যান্ড কন্টিনিউটি, ভালো করে দেখে নাও। আনকমন নামগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ সিলেবাস সমস্ত শেষ করার পর যে সমস্ত নামগুলো তোমরা আনকমন পাবে, একটু গুরুত্ব দিয়ে দেখবে সেগুলোকে, কিন্তু সেগুলো ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, ওই একটা দুটো না জানা থাকলে বের হয় না উত্তর। রাজনী কোঠারি কোয়েশ্চেনটা সলভ করা হয়েছে, দেখে নাও একবার। রাজনী কোঠারি যেহেতু বলেছে, এখানে রাজনী কোঠারি আমরা দেখতে পাচ্ছি যে স্টেট এগেইনস্ট ডেমোক্রেসি হবে, করলাম এটা, তার বই একটা। জেফ্রি লর্ডের নামটাও আমরা পেয়েছি, ঠিক আছে। ইন্ডিয়া সাইলেন্ট রিভলিউশনস, পার্থ চ্যাটার্জি আমরা দেখতে পাবো যে দ্য পলিটিক্স অফ গভর্নমেন্ট হবে, ঠিক আছে। পার্থ চ্যাটার্জি পড়াবো, তখন ডিটেলসে বলবো। আর রুডলফ হয়ে যাবে এখানে দ্য মডার্নিটি অফ ট্র্যাডিশন, যেটা তার প্রথম বই দেখলাম আমরা 1967-এ যেটা প্রকাশিত হয়েছে। সেইটার এক্সপ্লেনেশন দেওয়ার সময় পাইনি, এটা পরে এক্সপ্লেনেশনটা দিয়ে দেবো। 28 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং পয়েন্টেড আউট দ্যাট organized labor as potential actor in class politics in India must contend formidable with obstacles। তো এটা রুডলফ বলেছে, সহজ কথা। কি বলছে সুরের মধ্যে দিয়ে, এটা বলছে যে বিভিন্ন ভারতবর্ষে যেগুলো সংগঠিত যে শ্রমিক আছে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ পোটেনশিয়াল অ্যাক্টর তারা। ভারতের যে শ্রেণী রাজনীতি, সেই শ্রেণী রাজনীতি তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং মাস্ট কন্টেন্ট ফর্মিডেবল উইথ অবস্টাকলস, অর্থাৎ বাধাগুলোর সঙ্গে তারা হচ্ছে অতিক্রম করার চেষ্টা করবে, এক প্রকার ওই ধরনের কথা একটা বলেছে। তো রুডলফ হবে, জানো এগুলো আর কে বলবে। তো এগুলো বাকি নামগুলো আমাদের কমপ্লিটলি আননোন, ঠিক আছে। ব্যারিংটন মুরে এগুলো সব কনস্টিটিউশন বিশেষজ্ঞ এরা, এগুলো নয়। তো এটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে। ব্যারিংটন মুরে নামটা, হ্যাঁ, কনস্টিটিউশন বিশেষজ্ঞ কি মনে করতে পারছি না, কোথাও শুনেছি নামটা, পড়েছি কোনো একটা বিষয় পড়তে গিয়ে, এখন আর মনে আসছে না। তো পরে এগুলো ডিটেলসে তোমাদের এই দুটো কোয়েশ্চেন্স এক্সপ্লেনেশন দিয়ে দেবো, দেখে নিও। তো এটা গেল আমাদের 28টা কোয়েশ্চেন্স ছিল। কোয়েশ্চেন্স কিন্তু 29টা। একটা কোয়েশ্চেন সেখানে ভুল করে ওই কনস্টিটিউশন একজন বিশেষজ্ঞ যিনি আছেন তার কোয়েশ্চেন ঢুকে গেছিলো, ইউএস এর পলিটিক্যাল সিস্টেমের কোয়েশ্চেন ছিল সেটা, তো সেটা এখানে ঢুকে গেছিলো, যেহেতু ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই কারণে 29 থেকে কোয়েশ্চেন্সের সংখ্যা দাঁড়িয়ে গেল 28। সেই 28টা কোয়েশ্চেন্স আমাদের রুডলফ থেকে এখনো পর্যন্ত এসেছে।
তো ভালো করে এখানে দেখে নাও নেটে কোন প্রশ্নগুলো এসেছে, লেখাই আছে নেটের প্রশ্নগুলোর নাম এখানে, তো ওগুলো দেখে যাও, বারবার দেখে যাও, ওগুলোই রিপিট হবে। নেট পরীক্ষা যদি দিতে যাচ্ছ তাহলে দেখে নাও যে সেখানে গুজরাটে কোন প্রশ্নগুলো এসেছে, বিশেষ করে এই দুটো প্রশ্ন, নেট এবং গুজরাট, এই দুটো প্রশ্ন ভালো করে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল সেটের যদি পরীক্ষা দিতে যাচ্ছ তাহলে জম্মু কাশ্মীরের প্রশ্নগুলো দেখে নাও এবং নেটের প্রশ্নগুলো দেখে নাও যে কোন প্রশ্নগুলো এসেছে, এখান থেকেই কিন্তু কমনটা আসবে। তো এগুলোই তোমাদেরকে ভালো করে ধ্যান দিতে হবে, এগুলোই ক্লাসিফাই করে পড়লে দেখবে এগুলো সাধারণ বিষয় দাঁড়িয়ে যায়, ছোট ছোট জিনিস হয়ে যায়, এগুলো সেগ্রিগেট করলে এগুলো মাথাতেও লং টাইমে থাকে এবং এতে করে আমাদের রেজাল্টও কিন্তু ভালো হয়। ঠিক আছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংও কিন্তু ভালো রকমভাবে তৈরি হয়ে যায়। তো এই গেল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এবার যদি তোমাদের কিছু জানার থাকে, বোঝার থাকে, তোমরা জিজ্ঞেস করতে পারো মন খুলে। বলো, কার কি জানার আছে, বোঝার আছে? ময়ূরাক্ষী, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে, কিন্তু ওই আপনি যেটা বলছিলেন না যে ওই কনসেন্ট্রেশনের অভাবেই হোক বা তাড়াহুড়োর জন্য যে ভুল, আমার ওই ভুল মানে অজস্র হয়। করবে না এটা। এখানে যদি সময় বেশি দাও তাহলে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এখানে যদি সময় বেশি দাও তোমার তোমার পরীক্ষার হলে গিয়ে সময় কম দিতে হবে। প্রশ্নগুলো ধৈর্য ধরে টাইম নিয়ে ধীরে সুস্থে পড়বে। এখানে বেশি সময় দিলে তোমার কিন্তু কোয়েশ্চেন্স একবারেই পরীক্ষার হলে গিয়ে ধরতে পারবে, কিন্তু এখানে যদি কম একটু একটা দুটো ওয়ার্ড পড়েই বোঝার চেষ্টা করে নিয়েছো এবং টিক মেরে লেগে গেছে, হয়তো সঠিক হয়ে গেছে তাই পাস করে চলে গেছো, পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি তো ওটা আর করতে পারবে না। পরীক্ষার হলে গিয়ে তোমাকে, ওটা ফাইনাল পরীক্ষা না, তোমাকে ভাবতে হবে। যেহেতু তুমি ভাবতে বসবে সমস্যা হবে, ভুলটা খুব হয় আমার, ভুলটা হয়। তো এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করো নিজেকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আর আছে। ইপসিতা, অনেকদিন পর, বোঝা যাচ্ছে তো? ক্লাসটা করেছিস? দাদা ক্লাস তো করতে পারিনি, আমি আবার জ্বরে পড়ে গেছি। সে কি রে, মেটেরিয়ালগুলো পেয়েছিস? দাদা পেয়েছি, ওকে, তো ওই জন্য ক্লাস করা হয়নি, শরীরটা ঠিক ছিল না। আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে টেনে নে, হ্যাঁ ধীরে ধীরে টেনে নে। এবার অনেকদিন হয়ে গেল, সো এবার তোর কিন্তু ডিসেম্বরে হয়ে যাওয়া উচিত, ডিসেম্বরে হয়ে যাওয়া উচিত। দরকার হলে আমি এখন চেষ্টা করবো মাঝে মাঝে রবিবারে করে এইরকম স্পেশাল ক্লাস নেওয়ার। যারা আসতে চাও চলে আসবে, যারা জয়েন হতে চাও জয়েন হয়ে যাবে। এখন একটু সময়ের অভাব হচ্ছে বলে আমি ডিসপ্লেতে দেখাতে পারছি না, এরপরে আমি তোমাদের সময় করে ডিসপ্লেতেও দেখিয়ে দেবো প্রত্যেকটা টপিক থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে এগুলো। বাট যারা আসতে পারবে তারা চলে আসো, যারা অনলাইনে জয়েন করতে পারবে জয়েন করে যেও, কিন্তু অনলাইনে জয়েন করলেও বিশেষ অসুবিধা হবে না যদি মেটেরিয়ালগুলো হাতে থাকে। তো মাঝে মাঝে রবিবারে করে আমাদের এরকম স্পেশাল ক্লাস হবে, ঠিক আছে? চলে আসতে পারো। সে অ্যাডভান্স লেভেলে কীভাবে পড়বে সেগুলো বলে দেবো, তো অল্প সময়ের মধ্যেই পাস করে যাবে, ঠিক আছে? আর বলো, দীপিকা দাস, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। সায়ন্তন, ঠিক আছে? সায়ন্তন হ্যাঁ আছে? স্যার, ঠিক আছে। ওকে, শোভনদেব, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। শুভম? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। অনিন্দিতা? হ্যাঁ স্যার, ঠিক আছে। রুদ্র? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। নাজবুন্নেশা? হ্যাঁ দাদা, ঠিক আছে। আর সমৃতা? ঝিলিক? হ্যাঁ স্যার, ঠিক আছে, অসুবিধা হয়। ওকে, তো দেখে নিও এগুলো। ময়ূরী, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার এখন আমার না মাঝে মধ্যে কনসেন্ট্রেশন ভীষণ ব্রেক করে যাচ্ছে, জানি না কেন। কেন কেন কেন? বুঝতে পারছি না, আমার আগে যে একদম মন দিয়ে করতাম, এখন কেমন কনসেন্ট্রেশন আমার ব্রেক করে যাচ্ছে। না, এটা এই কারণে হচ্ছে যে তুমি ভাবছো যে মনে মনে এই ভাবনাটা হয়তো কাজ করছে যে আমি তো অনেক অ্যাডভান্স পজিশনে এসে গেছি। এগুলো হয়, এটা করবে না, এটা থেকে নিজেকে বিরত রাখো। না না স্যার, ওটা ভাবিনি, জানি না কেন আমার হচ্ছে এটা। মন দিয়ে ক্লাসের টাইমটা শুধু ক্লাস করো, অন্য কেউ যেগুলো যেগুলো ডিস্টার্ব ক্রিয়েট করছে সেগুলো বোঝার চেষ্টা করো, যে তোমার পড়ার সময়টা কারা খাওয়ার চেষ্টা করছে, তো তাদের সেগুলোকে সাইলেন্ট করে দাও, সেই সমস্ত জিনিসগুলোকে সাইলেন্ট করে দাও। পড়ার সময় ডিস্টারবেন্স নয়, ঠিক আছে? ডিসেম্বরটাকে টার্গেট করো। আর আবার কনসেন্ট্রেশন আসবে ডিসেম্বরের, এই জানুয়ারির এই যে পরীক্ষাটা হলো, এটা রেজাল্টটা হাতে আসলেই দেখবে আবার একটা উদ্বেগ কাজ করবে, আবার একটা দেখবে কনসেন্ট্রেশন কাজ করবে। হ্যাঁ, যে দেখবে এখান থেকেই অনেকে পাস করে যাবে, যে এরকম পেয়ে যেতে পারে, তো তখন দেখবে একটা নিজের মধ্যে মোটিভেশন কাজ করবে যে না, আমাকেও করতে হবে। আসে মাঝে মাঝে, কিন্তু জাস্ট নিয়মিত ক্লাসটা অ্যাটলিস্ট করো, রেগুলার মক টেস্টগুলো অ্যাটেন্ড করো, রেগুলার কোয়েশ্চেন্স যেটা টপিকের সলভ করতে বলা হচ্ছে সেগুলো সলভ করো, হ্যাঁ তাহলেই হবে। আর ইউনিট ওয়াইজ সলভ করো, যেগুলো তোমার হয়ে গেছে প্রচুর পরিমাণে ইউনিট ওয়াইজ সলভ করো, যত পারবে ইউনিট ওয়াইজ, তাহলে দেখবে তোমার অনেকটা
এই কনসেন্ট্রেশন ব্রেক আপ করবে না। ঠিক আছে সমৃতা, ঠিক আছে সমৃতা, শুনতে পাচ্ছ? তাহলে আজকে এতটুকুই থাক। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে তাহলে আবার আগামীকাল। বলো কি বলছো? স্যার আমি আপনাকে এসএমএস করেছিলাম তো আপনি রেসপন্স করেননি, বলেছিলাম যে আর্টিকেলের যে কোশ্চেন গুলো আছে না, তো একবারে অ্যাটেন্ড করলে 300 উপরে হচ্ছে কোশ্চেন থাকছে। ওয়েট আমি তো মানে একবারে ওয়েট আমি ওটা কারেক্ট করে দিচ্ছি। তুমি তাহলে আগে 3 নাম্বারটা করো, 2 নাম্বারটা করো, তারপরে আমি 1 নাম্বারটা খালি কারেক্ট করে দিচ্ছি। 1 নাম্বারটাতেই ওটা হয়েছে, যে 2 নাম্বার 3 নাম্বারে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো 1 নাম্বার থেকে ডিলিট করা হয়নি আর। তো ওটা ডিলিট করে দিলেই ওটা 100টা হয়ে যাবে এখানে। তো এখান থেকে 200টা ডিলিট করে দিতে। আচ্ছা ঠিক আছে, তো 3 নাম্বারটা করো, 2 নাম্বারটা করো, ওগুলোতে নেই, ওগুলো ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আগামীকাল আমরা চেষ্টা করব অন্য একজন থিঙ্কার্সকে পড়ার। অন্য একজন থিঙ্কার্সে আমরা দেখে নেব, দেখা যাক যদি আমরা পার্থ চ্যাটার্জিকেই পড়তে পারি। পার্থ চ্যাটার্জির নামগুলো, বইয়ের নামগুলো বারবার জিজ্ঞেস করছে পরীক্ষায়, নেটে এবং ওয়েস্ট বেঙ্গল সেটে। তো পার্থ চ্যাটার্জিকে যদি পড়ে নিতে পারি। বলো স্যার, বলছি যে পুজোর ছুটি কবে থেকে দেবেন? পুজোর ছুটি 6 তারিখ, 6 তারিখ না, পুজোর ছুটি থাকবে তোমাদের 5 তারিখ থেকে। 6 তারিখ থেকে দেবো ভেবেছিলাম, কিন্তু 5 তারিখ থেকে থাকবে, কারণ আমি নিজেই বাড়িতে থাকবো সেই দিন। ঠিক আছে, তো 5 তারিখ থেকে ছুটি থাকবে। এবার তোমাদের পুজো শেষ হচ্ছে কবে? দুর্গা পুজো শেষ হচ্ছে কবে? স্যার 12 তারিখ। 12 তারিখ তো, তাহলে আমরা 12 তারিখ শেষ 12 তারিখে কি দশমী নাকি একাদশী নাকি? হ্যাঁ স্যার, 12 তারিখে দশমী। তাহলে 12 তারিখে শেষ হলে তো 13 তারিখে একটু তোমাদের রেস্ট নিতে লাগবে, কারণ তোমরা এখন মাইলের পর মাইল হাঁটবে, প্যান্ডেল হোপিং করবে, অনেক এখন স্মৃতি মাথায় ঘোরাফেরা করবে যেগুলো দেখেছো। হ্যাঁ, 9 তারিখে ষষ্ঠী তো। 9 তারিখে ষষ্ঠী। তো যাই হোক, আমরা 14 তারিখ থেকে আবার কন্টিনিউ করব। 14 তারিখ থেকে কন্টিনিউ করব। তো তোমাদের লাস্ট ক্লাস হবে 4 তারিখ। তো লাস্ট ক্লাস যদি 4 তারিখ হয়, লাস্ট ক্লাস 4 তারিখ যদি হয়, তাহলে আর 3টে ক্লাস হবে। 3টে ক্লাসের হওয়ার হলেই তোমাদের পুজো ছুটি পড়ে যাবে। তারপর আমরা 14 তারিখ দিকে ফিরে আসবো। ঠিক আছে, 13 বা 14তে ফিরে আসবো। ঠিক আছে, ওকে স্যার। কোথায় যাচ্ছ পুজোতে? কোথায়, কি প্ল্যান? কোথাও প্ল্যান নাই, আমি বাড়ি যাব। ও, আমি ভাবলাম হয়তো বন্ধু ঘোরাতে নিয়ে যাচ্ছে। না না স্যার, আমি এতদিন বাড়ি ছেড়ে আছি, বাড়ি যাব, আর ভালো লাগছে না। আচ্ছা, আর ময়ূরাক্ষী কোথায় যাচ্ছে? বাকিদের প্ল্যান শুনি একটু। স্যার আমার কোনো প্ল্যান নেই, এখানে দুর্গাপুজোর কিছু হয় না, পুরোটাই জগত্রী পুজোতে। আমি দুর্গাপুজোতে বাড়িতেই, কিছুই হয় না, এখানে ঢাকের আওয়াজও খুব পাওয়া যায়। সে কি, চন্দননগরে না? চন্দননগর তো ওরা জগদ্ধাত্রী পুজোটাই ভালো করে করে। হ্যাঁ, তখন মানে কিছুই শোনা যায় না, এত আওয়াজ দিয়ে। আর এখন কিছু এত শুনশান। আর বাকিদের কি প্ল্যান? বাকিদের দীপিকা দাসের কি প্ল্যান? কোথায় যাচ্ছ পুজোতে? হ্যাঁ। তোমাদের কি কারো বন্ধু টন্ধু নেই নাকি? ঘোরাতে টোরাতে নিয়ে যাচ্ছে না কোথাও? এত বড় বড় ছেলে মেয়ে তোমরা। না স্যার, বন্ধু আছে, বন্ধুর মতো ঘুরবে, আমি আমার মতো ঘুরবো। ওই রকম বন্ধুর কথা বলিনি, পার্মানেন্ট বন্ধুর কথা বলছি। পার্মানেন্ট বন্ধুর কথাই বলছি, টেম্পোরারি বন্ধুর কথা বলিনি, যে বন্ধুর মতো ঘুরবে, কোনো খোঁজ খবর নেই। পার্মানেন্ট বন্ধু হলে তো ঘোরাতে নিয়ে যাবে, প্ল্যান থাকবে, অমুক দিনে আমরা বিরিয়ানি খাবো, পার্মানেন্ট বন্ধু যদি এখন 1000 মাইল দূরে থাকে তো কি করা যাবে? অমুক দিনে পার্মানেন্ট বন্ধু থাকলে অমুক দিন বললো যে আমরা কল্যাণীতে যাব, অমুক দিন আমরা কল্যাণীর IIT-তে যাব, অমুক দিন আমরা ব্যারাকপুরে দাদা বৌদিতে যাব, তমুক দিনে আমরা আরসালানে যাব, তমুক দিনে আমরা হয়তো সেখানে সল্টলেকে যাব, তমুক দিনে হয়তো আমরা সেখানে সাউথে গেলাম। এই ধরনের প্ল্যান থাকে, বুঝতে পারলে? প্রচুর প্ল্যান থাকে। স্যার আপনি কলকাতা থেকে বাংলাদেশে আসছেন কেন? হ্যাঁ, বুঝতে পারলাম না। আপনি পুজোটা ওইখানে থাকতেই তো পারেন, ওখানে তো ভালো পুজো হয়, আপনি বাড়িতে আসছেন যে? না, আমি বাড়ি যাচ্ছি না, আমার বাড়ি থেকে অন্য কোথাও প্ল্যান। বাড়িতে আমি যাচ্ছি না, বাড়িতে যাচ্ছি শুধু ওই
টাকার জন্য, বুঝলে, রিসোর্সের জন্য, রিসোর্সটা নিয়ে ওর থেকে ওখান- বলছি কি যে আমাদের বিরিয়ানিটা এখনো প্রাপ্য, মানে এখনো বাকি রয়েছে। আপনার পিএইচডি শেষ করেছেন, ওই বিরিয়ানিটা পাইনি, তো পুজোর পরে আমরা সবাই হামলা করবো। পিএইচডি শুরু করলাম না শেষ করলাম? হ্যাঁ, কিসের কথা বললে, শুরু না শেষ? আপনি পিএইচডিটা শেষ করলেন না, যে আমাদের বিরিয়ানি খাওয়ানোর কথা ছিল, তো আপনি তো ওটা আপনি স্কিপ করে গেছেন, তো ওটা আমরা পুজোর পরে ইয়ে করে নেব। ঠিক আছে, হবে। আর বাকিদের কি প্ল্যান? বাকিরা কোথায় আছে? সৈনিক কোথায় আছে? ডাক্তারের কাছে নাকি পুজোতে? ঠিকই ধরেছে স্যার, ডাক্তারেরই কাছে। ডাক্তারের সাথে কি বন্ধুত্ব পাকাচ্ছ নাকি পুজোর সময়? তো 1 সপ্তাহ পিছিয়ে গেছে দাঁত তোলা, ওই জন্য 6 তারিখে তুলবো, আর 9 তারিখে তুলবো, তো হয়েই তো গেলে পুজো, তো আর 5 দিন তো আমার দাঁত নিয়েই পড়ে থাকি। আর সায়ন্তন, সায়ন্তন কোথায় যাচ্ছে? সায়ন্তনের বান্ধবী কোথায় নিয়ে যাচ্ছে সায়ন্তনকে? ফার্স্ট অফ অল কেউ নেই, আর পুজোর ফ্যামিলির সাথে যাচ্ছি। কোথায়? স্যান্ডি সাহা? ওই কেরালা, কন্যাকুমারী, চেন্নাই। ও, তোমাদের প্ল্যান নেই কেন? প্ল্যান নেই কেন? রুদ্র কোথায় যাচ্ছ? পুজোতে কি প্ল্যান? স্যার কোথাও যাচ্ছি না, বাড়িতেই থাকছি স্যার। হ্যাঁ, এগুলো হ্যান্ডসাম ছেলেরা এইসব কথা বলে নাকি? তাই হ্যান্ডসাম ছেলেরা এইসব কথা বলে না। ফেসবুকে এখন কত মিম ঘোরাফেরা করছে যে বয়ফ্রেন্ড চাই, গার্লফ্রেন্ড চাই। তুমি হ্যান্ডসাম ছেলেরা এইসব কথাবার্তা বলে না। হ্যাঁ, ঠিক বলছো না এগুলো, বলো। স্যার আপনি আগের বার কলকাতায় ঠাকুর দেখেছিলেন, এবার বাইরে যাচ্ছেন, তো কোথায় যাচ্ছিলেন যেন স্যার? দেখি এখন ডেস্টিনেশন কোথায় হচ্ছে। ও ডেস্টিনেশন নট ডিসাইডেড। আচ্ছা স্যার, মানে আপনার কোনো বান্ধবী নিয়ে যাচ্ছে না? বান্ধবী? বান্ধবী নেই হ্যাঁ? তো, বান্ধবী থাকলে তো নিয়ে যাবে। ও, আচ্ছা আচ্ছা। দেখেছো ছেলে কেমন বদমাস? আমি জিজ্ঞেস করলাম বলে আমাকে উল্টে আমাকেও জিজ্ঞেস করলো। না না স্যার, আপনার ইয়ে বান্ধবীর সাথে ঘুরুন, মানে এখন তো পুজোর সময় তো ঘোরাটা দরকার। আপনি দিল্লি চলে যান, এখানে থেকে কি করবেন? হ্যাঁ, এখানে শুধু দিল্লিতে অনেক জায়গা ঘোরার রয়েছে, তাজমহল, তারপরে কি যেন অনেক জায়গা আছে। তো দিল্লিতেই কেন? দিল্লিতেই কেন নামটা বললে?